নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে এডুকেশনের যে সেটগুলো আছে সেই সেটগুলো থেকে এসি 20 নাম্বার পেজের যে সেটটি আছে সেখান থেকে এসিকিউ টাইপ এবং এমসিকিউ টাইপের প্রশ্নগুলো সব সলভ করব এবং যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি আমরা তৈরি করেছি আগেই, তার প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো নোটসগুলো বেছে নিতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। এবং আরও বলে রাখি, আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন। সেখানে কিছু ভুলভ্রান্তি থাকলে সেগুলো আমরা ঠিক করে দিই এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে সেটের ভিডিওগুলো আছে সেই সেটগুলোর ভিডিও তৈরি করে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই। সেখান থেকে আপনারা ডাইরেক্টলি অন্যান্য সলভ সেটগুলো দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করছি। এডুকেশনের এসি 20 নাম্বার পেজের এমসিকিউ দিয়ে 1 নাম্বার কি বলেছে, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক কি? মনোযোগের কিন্তু ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ। 2 নাম্বার, গ্যাগনের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? গ্যাগনের যে 8 প্রকারের শিখন ছিল তার শেষ পর্যায়ের নাম হলো সি নাম্বার, উত্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। আর ডি নাম্বার হচ্ছে সংকেতমূলক যে শিখন। এই সংকেতমূলক শিখনটা কিন্তু আটটি যে শিখন স্তর আছে তার প্রথম স্তর। সংকেতমূলক শিখন হলো সবার প্রথম স্তর এবং সব থেকে সোজা স্তর, আর সব থেকে কঠিন এবং সর্বশেষ স্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। এটা মনে রাখবেন। 3 নাম্বার প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণটি কি আচরণ? আর টাইপ আচরণ। আর এস টাইপ আচরণটি হচ্ছে কি আচরণ? প্যাভলভের কুকুরের পরীক্ষায় আমরা পেয়েছি কিন্তু এস টাইপ। আর আর টাইপ হচ্ছে সক্রিয় অনুবর্তন স্কিনারের ইঁদুরের পরীক্ষায়। 4 নাম্বার, গেস্টাল্ট কথাটির অর্থ কি? এ নাম্বার, অবয়ব। 5 নাম্বার, এই উল্টো মানে ইয়ের মতো দেখতে এই চিহ্নটি কিসের? এটা কিন্তু সামেশন চিহ্ন বলা হয় এটাকে। সামেশন মানে যোগফল বা যোগ করা। তাহলে বি নাম্বার, যোগফল বা সমষ্টি চিহ্ন হচ্ছে এই চিহ্নটা, এটাকে সামেশন চিহ্ন বলে ইংরেজিতে। 6 নাম্বার প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় বলেছে, কিন্তু মিন মিডিয়ান মোড হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। মিন মিডিয়ান বাদ দিয়ে বাদ বাকি যদি এখানে থাকে সেগুলোই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা নয়। তাহলে পরিসংখ্যান বহুভুজ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা নয়। গড়, মধ্যমান, মোড, মিন, মিডিয়ান, মোড এগুলো হলো কেন্দ্রীয় প্রবণতা। পরিসংখ্যান বহুভুজটি কিন্তু কেন্দ্রীয় প্রবণতা নয়, এটা মাথায় রাখবেন। 7 নাম্বার, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি চিহ্নটি কি হবে? 5-এর একটি সেট, তারপর একটি দাগ। তাহলে এখানে দেখুন, এখানে 5 আছে, এখানে কিন্তু ট্যালি চিহ্ন 5টাই আছে। এখানে কিন্তু 5 আর 1-এ 6, তার মানে উত্তর হয়ে যাচ্ছে বি। 5-এর একটা সেট আর 1, 5 আর যোগ 1, 6। 8 নাম্বার, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা রাজ্য তালিকাভুক্ত, কেন্দ্র তালিকাভুক্ত না যুগ্ম তালিকাভুক্ত? আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু যুগ্ম তালিকাভুক্ত। সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই শিক্ষাটা যুক্ত হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য উভয়ের তালিকায়। 9 নাম্বার, ভারতের সংবিধানে কত নাম্বার ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নাম্বার ধারায়, উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 10 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিলেন? 10 জন ছিলেন। তার মধ্যে 7 জন ছিল ভারতীয় আর 3 জন ছিল বিদেশি, টোটাল 10 জন। 9 নাম্বার, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে গঠিত হয়? 1956 সালে। সংক্ষেপে কিন্তু NCRHE বলে এটাকে, NCRHE, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। ফুল ফর্মও চায় অনেক সময়, আপনারা কিন্তু ভালো করে বানানগুলো শিখে যাবেন। 12 নাম্বার, মুদালিয়া কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কি ছিল? মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ছিল
5 + 3 + 3 11 বছরের, উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। 13 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি বলেছে, তাহলে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 14 নাম্বার, +2 স্তরের শিক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। 10+2 যেটাকে বলে 10+2, 10 মানে মাধ্যমিক পর্যন্ত 10 +2 হচ্ছে 11, 12 মিলে হচ্ছে +2, তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে বলা হচ্ছে +2 শিক্ষা। 15 নাম্বার, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটা সংস্থা, এখানে যে নামগুলো আছে তার মধ্যে কিন্তু AICTE, এটা কিন্তু কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা। তারপর গেল 16 নাম্বার, ECCE এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 17 নাম্বার, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা বলেছে। জাতীয় শিক্ষানীতি 1968, এটা কিন্তু ভুল আছে এখানে, ভুল দাগ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 1986 হবে, এটা এটা ভুল দেখে ফেলেছি, এটা এ নয়, এটা বি নাম্বার উত্তর হবে। জাতীয় শিক্ষানীতি 1986 সালে স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতির কথা বলা হয়েছে, এটা বি নাম্বার উত্তর হবে, ভুল দাগ আছে, হ্যাঁ, ঠিক করে নেবেন। 18 নাম্বার, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার সঙ্গে? মেন্টাল ম্যাপ হচ্ছে দৃষ্টিহীনদের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। একটি ক্লাসরুমে কোথায় চেয়ার টেবিল বসবে, কোথায় চেয়ার থাকবে, কোথায় শিক্ষকরা বসবে, যাতায়াতের জায়গাটা কেমন হবে, এটা একটা ম্যাপের আকারে শিক্ষার্থীদের বোঝানো হয়, সেটাই হচ্ছে মেন্টাল ম্যাপ, সংক্ষেপে বললাম। 19 নাম্বার, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? 15ই মার্চ, তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 20 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয় কবে? জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয়েছে 1988 খ্রিস্টাব্দের 5ই মে। এখানে দেখুন 1988 দুইবার আছে, 1988 খ্রিস্টাব্দে, আর স্পেসিফিক করে বলে দিয়েছে 1988 5ই মে, তাহলে আমরা উত্তর সি করব। অনেক সময় আপনাদের এই মাসের নাম তারিখের নাম নাও থাকতে পারে, তখন শুধু 1988 দেবেন, কিন্তু এখানে যেহেতু সম্পূর্ণটা উল্লেখ করা আছে সেহেতু আমাদের উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। নেক্সট 21 নাম্বার, শিক্ষার অধিকার আইন কার্যকরী কবে হয়েছে? 2010 সালে। 23 নাম্বার, ডেলার কমিশনে শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। 4 পিলার অফ লার্নিং, কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা। আর দুটো কি, কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। 23 নাম্বার, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র বলছে, স্থায়ী এবং অস্থায়ী দুই রকম হয়। যদি স্থায়ী হয় তাহলে হলো রম, আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম। আমরা যে মোবাইলে ভিডিও, ছবি, গান যে ভরে রাখি না, সে সব কিছু স্টোর হয়ে থাকে রমের মধ্যে। 24 নাম্বার, 1 বাইট সমান সমান কত বিট? 8 বিট, উত্তর হয়েছে এ নাম্বার 8 বিট। 1 বাইট সমান সমান 8 বিট, 8 বিট, মনে থাকবে। এই পর্যন্ত আপনারা যারা দেখে ফেলেছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই এসএকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো সব আমরা যেভাবে লিখে করে দিই সেভাবে লিখে করে দিচ্ছি। আপনাদের কাছে আবার অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন 2-1 নাম্বার, মনোযোগ কাকে বলে? মনোযোগ হলো একটি প্রক্রিয়া যা কোনো চিন্তা ভাবনার বিষয়কে স্পষ্টভাবে মনের দরজায় উপস্থাপিত করে। একের অথবা প্রেষণা চক্রটি চিত্রে দেখাও, খালি কিন্তু চিত্র আঁকতে বলেছে, তাহলে তো আপনাদের এইভাবে খালি চিত্র আঁকতে হবে। প্রেষণা চক্রটি হচ্ছে প্রথমে কোনো কিছু আমাদের চাহিদা বোধ হয় কোনো কিছুর, সেই চাহিদার আমাদের যদি খিদা পায় তাহলে সেই খিদা পাবে, সেটা হলো খাওয়ার চাহিদা তৈরি হলো। আমরা খাওয়ার জন্য হয় দোকানে যাব বা রান্নাঘরে যাব বা মায়ের কাছে যাব, মায়ের কাছে চাবো বা রান্নাঘরে যাব। সেই উদ্দেশ্য পূরণের জন্য আমি আচরণ করব, উদ্দেশ্য পূরণ করব। যখন সেই আচরণটা একবার খিদা লাগলো, খিদা লাগার পরে আমি ছটফট করছি, ছটফট করার ফলে আমি রান্নাঘরে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে গেলাম,
খাওয়া দাওয়া শুরু করলাম, শেষ করলাম, উদ্দেশ্য পূরণ হয়ে গেল। পরবর্তীতে কি আমাকে আবার খাবার চাহিদা তৈরি হবে? নিশ্চয়ই তা হবে না, আবার নতুন ধরনের একটি চাহিদা তৈরি হবে। ঘোরার চাহিদা হতে পারে, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভর্তি, ঘোরার চাহিদা হয়ে গেল, পড়াশোনার চাহিদা হয়ে গেল, তখন সেই চাহিদাটাও আবার পূরণ করার জন্য আমি বেরিয়ে পড়বো। এইভাবে প্রেরণা কিন্তু হতেই থাকে সারাদিন ব্যাপী সব সময়। আর আপনাদের বলে রাখি, এই সব পিডিএফগুলো আমরা অলরেডি তৈরি করে রেখেছি, সেগুলো আমরা সময় মতো অবশ্যই দিয়ে দেব। পিডিএফ এখন দেব না, পরীক্ষার কিছুদিন আগে দেব, মাসখানেক আগেই দেব। কারণ এখন যদি পিডিএফগুলো আমরা দিয়ে দিই, ভিডিওগুলো কেউ দেখবেন না, সেজন্য আমরা পিডিএফ পরে দেব। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। এখন কিন্তু দেব না, 1.5 মাস পরে দেব। 2 নাম্বার, থর্নডাইকের দেওয়া প্রস্তুতি সূত্রটি লেখো। শিখনের জন্য যেমন দৈহিক প্রস্তুতি প্রয়োজন, তেমনি মানসিক প্রস্তুতিও প্রয়োজন। মানসিক অবস্থা হলো ব্যক্তির আন্তরিক এক ক্রিয়াশীল তন্ত্র, যা তাকে কোনো কাজে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে বিশেষ ধরনের প্রক্রিয়া করে। এই মানসিক অবস্থা শিখনকে সহায়তা করে। 2 নাম্বার, পরিসংখ্যা বিভাজন কি? পরিসংখ্যা বিভাজন হলো এক প্রকার পরিসংখ্যামূলক ছক, যা প্রাপ্ত স্কোরগুলোর মানের ক্রম অনুসারে সজ্জিত করে একক স্কোর ভিত্তিক বা শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক মানের সাপেক্ষে তাদের পরিসংখ্যাগুলি উপস্থাপন করা হয়। এগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে, আপনাদের মনে থাকবে না। 3 অথবা, গড়ের দুটি ব্যবহার লেখো। 1 নাম্বার, যখন কোনো বন্টনে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয়, তখন গড় ব্যবহার করে থাকি আমরা। আর 2 নাম্বার হচ্ছে, দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে গড় ব্যবহার করা হয়। 6 নাম্বার প্রশ্ন, SUPW এর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 7 নাম্বার, সপ্তপ্রবাহ কি? মুদালিয়া কমিশনের উচ্চতর মাধ্যমিক শিক্ষার ঐচ্ছিক বিষয় হিসেবে যে 7টি প্রবাহ বা বিভাগের উল্লেখ করা হয়েছে, সেগুলোকে একত্রে সপ্তপ্রবাহ বলা হয়ে থাকে। 5 অথবা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো। 1 নাম্বার, গ্রামগুলিকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠন করা। 2 নাম্বার, গ্রামীণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গ্রামে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গঠন করার কথা কিন্তু বলা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ITI ও IIT এর পুরো নাম কি? ITI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি ইংরেজি দিয়ে এইভাবে লিখতে না পারেন, অবশ্যই ইংরেজি উচ্চারণ করে বাংলায় লিখতে পারবেন, কিন্তু মনে রাখবেন বাংলা বানানটাও যাতে সঠিক হয়, তাহলে কিন্তু আপনারা নাম্বার পাবেন। ভুল বানান লেখার থেকে সঠিক বাংলা বানান কিন্তু লেখা ভালো, ছেড়ে আসবেন না কোনো কিছু, সবই লিখতে হবে। 7 নাম্বার, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? অপচয় হলো প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলে মেয়ে পিতামাতার দারিদ্রতাজনিত কারণে, সামাজিক কারণে বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বেই বিদ্যালয় ছেড়ে দিচ্ছে, যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণ হচ্ছে না। একেই বলা হচ্ছে অপচয়। 9 নাম্বার, 7 অথবা, স্কুলগুচ্ছ কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়, তাকেই স্কুলগুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয়গুচ্ছ বলে। এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ। এক স্টেপের পরে আরেক স্টেপে যাবে, তারপরে আরেক স্টেপে পড়াশোনার সুযোগ পাবে, এইভাবেই স্কুলগুচ্ছ তৈরি করার কথা বলা হয়েছে। 8 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি কি? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নে একটি কর্মপ্রকল্প। এখানে ব্ল্যাকবোর্ডের কথা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা একটু ভুল হয়েছে। ব্ল্যাকবোর্ডের কথা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে বোঝানো হয়েছে। তার মানে একটি প্রাথমিক স্কুলে ন্যূনতম ক্লাসরুম লাগবে, চেয়ার টেবিল লাগবে, শিক্ষা সহায়ক উপকরণ লাগবে, বাথরুমের ব্যবস্থা লাগবে, অন্ততপক্ষে একজন শিক্ষিকার ব্যবস্থা করতে হবে স্কুলে। এই সব জিনিস নিয়ে যে কর্মসূচি, সেই কর্মসূচিটাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি। পানীয় জলের ব্যবস্থা থাকবে। 9 নম্বর, ব্যতিক্রমী শিশু কাকে বলে? শারীরিক, মানসিক বা সামাজিক দিক থেকে বিভিন্ন সমস্যাজনিত কারণে
শিক্ষা গ্রহণে অক্ষম শিশুদের ব্যতিক্রমী শিশু বলা হয়ে থাকে। 10 নম্বর, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তাকে ব্যবহারিক সাক্ষর বা ফাংশনাল লিটারেসি বলে। মোট কথা, সাধারণত লিখতে পারা, নিজের নাম লিখতে পারা, গণনা করার যে ক্যাপাসিটি, সেটা যদি সে অর্জন করে, তাহলেই সেটাকে বলা হচ্ছে ব্যবহারিক সাক্ষরতা। 10 অথবা ভিইসি এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। 11 নম্বর, হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। আর যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয়। 12 নম্বর, র্যাম ও রম এর মধ্যে দুটো পার্থক্য। র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি, আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যাম এর সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে। মাইক্রোচিপ বা চিপ বা মেমোরি কার্ডের মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে রম। 12 অথবা, কম্পিউটারের দুটো অসুবিধা লেখো। 1 নম্বর, কম্পিউটার ব্যয়বহুল, তাই কম্পিউটার ভিত্তিক শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। 2 নম্বর, কম্পিউটারের যান্ত্রিক অসুবিধা হয় অনেক সময়, সেগুলো সারাতে হয়, সমস্যা হয়, কানেকশন নেয় না। 13 নম্বর, সর্বশিক্ষা অভিযানের দুটো উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযান কর্মসূচির উদ্দেশ্য হলো 6 থেকে 14 বছর বয়সী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা। 14 নম্বর, ব্রেল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? 1829 খ্রিস্টাব্দে লুইস ব্রেল পদ্ধতি প্রবর্তন করেন। 1829 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, ICDS এর পুরো নামটি কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 16 নম্বর, কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? হাতে কলমে কাজ করা এবং দক্ষতা অর্জনের শিক্ষাকেই বলা হয় কর্মের জন্য শিক্ষা। সর্বশেষ প্রশ্ন, 16 অথবা ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি হচ্ছে ইউনেস্কো। UNESCO, ইউনেস্কো। নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ABTA হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 সালের যে এডুকেশনের সেটগুলো আছে, সেই এডুকেশনের সেট থেকে AC69 পেজের যে সেটটি আছে, সেখানের MCQ ACQ টাইপের সব প্রশ্ন উত্তর সলভ করব। এবং যে ব্রড প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে এডুকেশন নোট বলে, সেই প্লেলিস্ট থেকে আপনারা নোটগুলো পেয়ে যাবেন। স্ট্যাটিস্টিক্সেরও প্লেলিস্ট আছে রাশিবিজ্ঞানের, সেখান থেকে রাশিবিজ্ঞানের সেটগুলো দেখে নিতে পারবেন। আর অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেগুলো ক্লিক করে আপনারা অন্যান্য ABT এর সেটগুলো দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। 1 নাম্বার MCQ এর 1 শিখনের দ্বিতীয় স্তরটি হল A নাম্বার উত্তর ধারণ বা সংরক্ষণ। 2 নাম্বার প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক কি? অভ্যন্তরীণ কিছু বলেছে, কিন্তু অভ্যন্তরীণ বলেছে, বাহ্যিক বলেনি। যেহেতু অভ্যন্তরীণ বলেছে সেজন্য মেজাজ হচ্ছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। তীব্রতা, আকার, গতিশীলতা এগুলো কিন্তু বাহ্যিক উদ্দীপক। 3 নাম্বার, প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়? প্রাচীন অনুবর্তনের ইংরেজি নাম ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। তাহলে প্রাচীন অনুবর্তনকে বলা হচ্ছে S টাইপ অনুবর্তন, আর R টাইপ অনুবর্তন হচ্ছে সক্রিয় অনুবর্তন, যেটি স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি। সেখানে আমরা পেয়েছিলাম বিড়ালের উপর, স্কিনার হচ্ছে ইঁদুরের উপরে পরীক্ষা, আর প্যাভলভ হচ্ছে কুকুরের উপরে পরীক্ষা। 4 নাম্বার, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? A নাম্বার উত্তর স্কিনার।
ইঁদুরের উপরে পরীক্ষাটি করেছিলেন স্কিনার বক্স। 5 নাম্বার, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে। কেলাসিত বুদ্ধি বা তরল বুদ্ধির প্রবক্তা হচ্ছে ক্যাটেল, উত্তর হচ্ছে সি নাম্বার। আর ভার্নন সি বুদ্ধি। নেক্সট 6 নাম্বার, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয়েছে, এম হচ্ছে মেমোরি, মেমোরির বাংলা হচ্ছে স্মৃতি, তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। তাহলে এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার, 6, 8, 14, আবার 6, 10, 7, 6, 8 স্কোরগুলোর ভূমিষ্ঠক কি? ভূমিষ্ঠক মানে মোট। মনে রাখবেন, মোট বা ভূমিষ্ঠক বের করার নিয়ম হচ্ছে অবিন্যস্ত রাশিমালার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোতে যেই সংখ্যাটা অধিকবার থাকবে সেই সংখ্যাটাই হবে নির্ণেয় মোট। তাহলে এখানে দেখুন 6 আছে 3 বার, 8 আছে 2 বার, তাহলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে 6 হলো ভূমিষ্ঠক বা মোট, তাহলে উত্তর সি নাম্বার। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে 6 3 বার আছে, যদি 8ও 3 বার থাকতো তাহলে 6 এবং 8 উভয়ই মোট হতো, সেটি অন্য টপিক। এই টপিকে আমরা দেখে নিচ্ছি মোট হচ্ছে 6, কারণ 6 3 বার আছে, 8 2 বার আছে, যে সংখ্যাটা বেশিরভাগ থাকবে সেই সংখ্যাটাই হবে ভূমিষ্ঠক বা মোট। 8 নাম্বার প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে সব থেকে দ্রুতগতির পদ্ধতি কি? দ্রুতগতির পদ্ধতি বলেছে কিন্তু, নির্ভরযোগ্য পদ্ধতি এবং দ্রুতগতির পদ্ধতি দুই রকম হয়। যেমন দেখুন ভূমিষ্ঠক, আমরা কিন্তু দেখেই বলে দিলাম ভূমিষ্ঠক কি হবে, অ্যান্সার কি হবে। তাহলে দ্রুত গতিতে ক্যালকুলেশন করতে হলো না, খালি দেখেই বলতে পারলাম, সেজন্য এটা খুব দ্রুতগতির পদ্ধতি। সেজন্য দ্রুতগতির পদ্ধতি হওয়ার কারণে উত্তর হয়ে যাচ্ছে মোট বা ভূমিষ্ঠক, সি নাম্বার। আর দ্রুতগতি না এসে যদি এখানে আসতো নির্ভরযোগ্য পদ্ধতি, কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সির নির্ভরযোগ্য পদ্ধতি কি? নির্ভরযোগ্য পদ্ধতি হতো মিন, মিন মানে গড়। দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট আর নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন। এটা আমরা অনেক সময় উল্টোপাল্টা করে ফেলি, এটা কিন্তু মনে রাখবেন ভালো করে। 9 নাম্বার, 30 থেকে 39-এর মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটোকে আমরা প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় বার করব। মোট কথা দুইটি সংখ্যার গড় বার করলেই আমরা মাঝখান পেয়ে যাব। তাহলে 30 এবং 39কে আমরা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, মাঝখান কি পেলাম? 34.5। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 10 নম্বর প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে? 42তম সংশোধনীর মাধ্যমে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করে আমাদের ভিডিওগুলো দেখতে সাহায্য করুন। 11 নাম্বার, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত? ভারতীয় শিক্ষা কমিশন মানে কোন কমিশনকে বোঝানো হচ্ছে? কোঠারি কমিশন। কোঠারি কমিশনকে বলা হয় ভারতীয় শিক্ষা কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন। তাহলে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল 1964 খ্রিস্টাব্দে, রিপোর্ট পেশ করেছিল 1966 খ্রিস্টাব্দে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। আর এ নাম্বারটা কি আছে? 1948-49, এটা হলো রাধাকৃষ্ণন কমিশন। 1952-53 হচ্ছে মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আর আজকে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন হচ্ছে 64-66। নেক্সট 12 নাম্বার, মুদালিয়া কমিশন গঠিত হয় কবে? এই যে বললাম, এখানে কিন্তু গঠন বলেছে, মুদালিয়া কমিশন গঠন হয়েছে কবে? 1952 খ্রিস্টাব্দে। যদি আসতো মুদালিয়া কমিশন তার রিপোর্টটি কবে পেশ করেছে, তাহলে হতো কিন্তু 1953। এখানে যেহেতু গঠন বলেছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার, 1952 খ্রিস্টাব্দ। 13 নম্বর প্রশ্ন, রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছে? রামমূর্তি কমিটি গঠন হয়েছিল 1990 সালে, উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 14 নম্বর প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? জনার্দন রেড্ডি কমিটি গঠন হয়েছিল 1992 খ্রিস্টাব্দে, উত্তর বি নাম্বার হয়ে যাচ্ছে। 15 নম্বর প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়া কমিশনে আমরা বহুমুখী বিদ্যালয়ের কথা পেয়েছি, তাহলে উত্তর হয়েছে সি নাম্বার। 16 নাম্বার, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? নয় বলছে কিন্তু, মন্তেশ্বরী স্কুল, নার্সারি স্কুল, কেজি স্কুল এগুলো কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা, কেজি স্কুল এগুলো। আর নিম্ন বুনিয়াদী স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল, এটা কিন্তু প্রাক প্রাথমিক নয়, এটা কিন্তু প্রাথমিক স্কুল। সেজন্য এখানে যেহেতু নয় বলেছে সেজন্য নিম্ন বুনিয়াদী স্কুল এটি হলো প্রাক প্রাথমিক স্কুল নয়। মন্তেশ্বরী, নার্সারি, কেজি স্কুল এগুলো হচ্ছে প্রাক প্রাথমিক স্কুল। 17 নাম্বার,
বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কোন সংস্থা? উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, এনসিইআরটি। এনসিইআরটি পাঠ্যক্রম রচনা করে। নেক্সট 18 নাম্বার, কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছে। এই প্রশ্নটি একটু সমস্যাযুক্ত, কারণ কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার আমরা যদি 10+2 যদি ধরি, যেহেতু কোঠারি কমিশন 10+2 +3 +2 এইভাবে ভাগ করেছিল, সেহেতু আমরা যদি বিদ্যালয় শিক্ষাটা বলি তাহলে 10+2 হচ্ছে, দুটি ভাগ হচ্ছে। আবার কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষাকে দুটো ভাগ করেছে, প্রাইমারি সেক্টরকে দুটি ভাগ করেছে, প্রাক প্রাথমিক স্কুলের কথা বলেছে। এই জন্য আমি এখানে উত্তরটি দিলাম না, আপনারা একটু ভালো করে বইটি দেখবেন। 10+2 যদি আমরা খালি বলি, যেহেতু কোঠারি কমিশন ভাগ করেছিল 10+2 +3 +2, তাহলে হচ্ছে 10+2 দুটি স্তর হচ্ছে। তাহলে এটা আপনারা একটু বই দেখে ভালো করে একটু দেখবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটাতে আমার একটু কনফিউশন আছে বলে আমি উত্তরটি দেইনি, আপনারা একটু ঠিক করে দেখে নেবেন। এটা কিন্তু একটা আসার মতো প্রশ্ন। 19 নাম্বার, ব্রেল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। 20 নাম্বার, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব পরিমাপ করা হয়। উত্তর হচ্ছে ডি নাম্বার। নেক্সট, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন দিনটিকে বলা হচ্ছে? 8ই সেপ্টেম্বর। এগুলো কিন্তু বাংলায় নয়, এগুলো কিন্তু ইংরেজিতে লেখা। 8ই সেপ্টেম্বর, 4ই সেপ্টেম্বর নয়, 8ই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 22 নাম্বার, ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি? 4টি, 4 পিলার অফ লার্নিং। সেজন্য সি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে 4টি স্তর। কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, এগুলো। আরও দুটি কি আছে কমেন্ট বক্সে লিখে জানান। 23 নাম্বার, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? আউটপুট বলেছে, আউটপুট এবং ইনপুট দুটো বিষয় আছে। তাহলে কম্পিউটারের আউটপুট যন্ত্র হচ্ছে প্রিন্টার। কম্পিউটারের ভেতরে জিনিস প্রিন্ট করে আমরা বাইরে বের করে নিয়ে আসছি, আর মাউস, কিবোর্ড, স্ক্যানার দিয়ে বাইরের জিনিস ভিতরে ঢোকাচ্ছি। কিবোর্ড দিয়ে আমরা লিখি, মাউস দিয়েও আমরা অনেক কাজ করি, এবং স্ক্যান করে বাইরের কোনো ডকুমেন্টস ভেতরে ঢোকাচ্ছি, কম্পিউটারের ভেতরে ঢোকাচ্ছি। তাহলে এগুলো হলো ইনপুট ডিভাইস, আর আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার। 24 নাম্বার, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটা? এখানে কিন্তু অস্থায়ী বলেছে, অস্থায়ী হচ্ছে র্যাম। আর যদি স্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র আসতো তাহলে হচ্ছে রম। রম হচ্ছে স্থায়ী আর র্যাম হচ্ছে অস্থায়ী। রমের মধ্যে আমরা যাবতীয় সব কিছু স্টোর করে রাখি, ভিডিও, ফটো, গান, ছবি, সব। তাহলে এমসিকিউগুলো এখানেই শেষ হলো। এখন আমরা এসএকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো যেভাবে আমরা লিখে লিখে করছিলাম, আমরা ওইভাবে লিখে লিখে করব। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করছি। 2-1 নাম্বার, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা, যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে। নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি। 1 অথবা আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি। শিশু যে বিষয়ে আগ্রহ দেখায় সে বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তার তৃপ্তিদায়ক অনুভূতির সৃষ্টি হয়। 2 নাম্বার, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদানটি কি? সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল এবিলিটি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে আরেকটি উপাদান ছিল, সেটি হলো এস উপাদান, সেটা হলো স্পেশাল মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা। দুটি উপাদান, একটি হলো জি আর একটি হলো এস, জেনারেল মেন্টাল এবিলিটি আর স্পেশাল মেন্টাল এবিলিটি। জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর, এইভাবেও আসতে পারে। 3 নাম্বার, অনুবর্তন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক উদ্দীপকের প্রভাবে স্বাভাবিক কিংবা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সৃষ্টি হয়, বা এই প্রক্রিয়া যখন কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্টি হয় তখন তাকে অনুবর্তন বলে। নতুন কোনো আচরণ তৈরি হচ্ছে অনুবর্তনের মাধ্যমে। 3 অথবা থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয়? স্থান প্রত্যক্ষণের ক্ষমতা, স্পেশাল পারসেপশন এবিলিটি বা সংক্ষেপে এস। সঠিক স্থান সম্পর্কে চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করাকে থার্স্টন এস চিহ্ন দ্বারা প্রকাশ করেছে।
4 নাম্বার 15 থেকে 20 শ্রেণী সীমানার মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু বের করার নিয়ম কি? 15 যোগ 20 ডিভাইডেড বাই 2, গড় বার করব। গড় বার করলেই এদের মাঝখান বেরিয়ে যাবে। তাহলে 17.5 এটা হচ্ছে উত্তর। 17.5 কী করে বের করলাম এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, আপনাদের দেখানোর প্রয়োজন নেই, আপনারা একবারেই করতে পারেন। আপনাদের সুবিধার্থে 15 যোগ 20 করেছি, ডিভাইড করেছি 2 দিয়ে, সমান সমান 17.5 বেরিয়েছে। 5 নাম্বার প্রশ্ন, ভূমিষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি কি? ভূমিষ্ঠক বা মোড নির্ণয়ের সহজ সূত্রটি হচ্ছে মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা হলো সূত্র। মোডের আরও সূত্র আছে। অথবা 5 অথবা প্রসার বলতে কি বোঝো? ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে বলা হচ্ছে প্রসার বা রেঞ্জ। 6 নাম্বার, ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি বলে আরেকটি জাতি আছে। এখানে কিন্তু তপশিলি জাতি এসসিদের কথা বলা হচ্ছে, তপশিলি উপজাতি হচ্ছে এসটি, শিডিউল ট্রাইব আর শিডিউল কাস্ট। এখানে শিডিউল কাস্টের কথা বলা হচ্ছে। আমাদের দেশে ভারতবর্ষে হিন্দু ধর্মের রক্ষণশীলদের কাছে যারা অস্পৃশ্য বলে পরিচিত ছিল এবং বর্তমানে ভারতীয় সংবিধান অনুসারে সামাজিক দিক থেকে যারা সুবিধাহীন শ্রেণী তারাই তপশিলি জাতি বলে পরিগণিত হয়। 6 অথবা ভারতীয় সংবিধানে 46 নম্বর ধারায় কি উল্লেখ আছে? রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে ওই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা 46 নম্বর ধারায় বলা আছে সংবিধানে। 7 নাম্বার, ভারতীয় সংবিধানের 30-1 নাম্বার উপধারায় কি উল্লেখ আছে? সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্যে শিক্ষার্থীদের প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করবে না। সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক বা যে ভাষাভাষীর শিক্ষার্থী হোক না কেন, সবাইকে শিক্ষার সুযোগ করে দিতে হবে বা ভর্তির সুযোগ করে দিতে হবে। 7 অথবা ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরালা রাজ্যে ভারতের সব থেকে সাক্ষরতার হার বেশি। 8 নাম্বার, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? অনুন্নয়ন, অপচয় এবং অনুন্নয়ন বলে দুটো শব্দ আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরে শ্রেণীতে উত্তীর্ণ না হওয়ার অনেকেই পড়া ছেড়ে দেয় বা অনেকেই একই ক্লাসে থেকে যায় বারবার, যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থ, শ্রম ও সময় নষ্ট হয়। একেই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে। অনুন্নয়ন। 9 নাম্বার, এনসিইআরটি এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অথবা এনসিটিই এর পুরো নাম লেখো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিইআরটি, এনসিটির ফুল ফর্ম। আর এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 10 নম্বর, স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ বলে। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ। 11 নম্বর, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যেটাকে বলে। 11 অথবা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল? 692টি পৃষ্ঠা ছিল। 12 নম্বর, বধির কাদের বলা হয়? যেসব শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বধির বা কালা বলে, যারা শুনতে পারে না জন্মগতভাবে। 13 নম্বর, আইসিডিএস এর পুরো নামটি লেখো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 13 অথবা শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? কলেজীয় শিক্ষা ব্যবস্থা। কলেজ এবং ইউনিভার্সিটির ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন,
সে কলেজের ইউনিভার্সিটির আর্থিক দিক বিষয়গুলো দেখে, সব কিছু দেখে, কলেজ ইউনিভার্সিটির সব বিষয়গুলো দেখে। অথবা সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকরী হয়? সর্বশিক্ষা অভিযান এই কার্যকরী এবং চালু নিয়ে দ্বিমত থাকতে পারে। কার্যকরী হয়েছে 2001 সালে এবং চালু হয়েছে 2002 সালে। এটা কিন্তু একটু মনে রাখবেন। যে অপশনটি থাকবে, ধরুন কার্যকরী লেখা আছে কিন্তু 2002 সন নেই, 2001 সন আছে, তাহলে ওটা দাগ দিয়ে দেবেন। 15 নাম্বার, SUPW এর পুরো কথাটি কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অথবা SUPW তে কোন কমিটির উল্লেখ আছে? কোঠারি কমিশনে এই SUPWর কথা আমরা পেয়েছি। 16 নাম্বার, সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম, আর যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয়। যেমন ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু সফটওয়্যার এক একটা অ্যাপ্লিকেশন, সফটওয়্যার। তারপর আমি এই ভিডিওটি যে সফটওয়্যার দিয়ে কাজ করছি বা তৈরি করছি সেটাও একটি সফটওয়্যার। আর হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের এই যন্ত্রগুলো, এই মাইকটি, মাউস, কম্পিউটারের ভেতরে যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশগুলো কিন্তু হার্ডওয়্যার। বাদবাকি বাইরের অংশগুলো হার্ডওয়্যার। মোট কথা যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলো হলো হার্ডওয়্যার, যেগুলো আমরা স্পর্শ করতে পারি না সেগুলো হলো সফটওয়্যার। সর্বশেষ, অথবা রম এবং র্যামের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। দুটো দিয়েছি। র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি। 2 নম্বর পার্থক্য, বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে। তার মানে রমের মধ্যে কিন্তু আমরা সব কিছু সেভ করে রাখি। এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ABTA হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25-এর এই টেস্ট পেপার থেকে এডুকেশনের যে সেটগুলো আছে সেই সেটগুলো থেকে AC 103 নম্বর পেজের সেটটির শর্ট প্রশ্নগুলো আজকে সলভ করব। আমরা এসএকিউ এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব এবং বলে রাখি আপনাদের যে ব্রড প্রশ্নগুলো আছে সেগুলো তৈরি করে রেখেছি অলরেডি আমরা। ব্রড প্রশ্ন, স্ট্যাটিস্টিক্স, সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন এডুকেশন নোটস বা শিক্ষাবিজ্ঞান নোটস বলে প্লেলিস্ট আছে এবং স্ট্যাটিস্টিক্সের প্লেলিস্ট আছে। সেখানে ক্লিক করে আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের নোটগুলো সেখান থেকে চেক করে নিতে পারবেন। আর অন্যান্য যে ভিডিওগুলো আছে মানে সেটগুলো আছে সেগুলো তৈরি করে অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি, তার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও তৈরি করতে করতে অনেক সময় যদি ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলো সঠিক করে আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দিই, সেটাও চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তাহলে এমসিকিউ এর 1 নম্বর প্রশ্নটি কি আছে? শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান বা শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেগুলোর মধ্যে হচ্ছে সি নাম্বার, প্রেষণা। শিখনের যে উপাদানগুলো আমরা পেয়েছি সেখানে কিন্তু প্রেষণা পেয়েছি, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 2 নাম্বার, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে? কেলাসিত বুদ্ধি বা তরল বুদ্ধির প্রবক্তা হচ্ছে মনোবিদ ক্যাটেল, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 3 নাম্বার, মনোরোগের, এটা ভুল আছে বানান, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক। বাহ্যিক বলেছে তাহলে কিন্তু তীব্রতা। যদি অভ্যন্তরীণ নির্ধারক বলতো তাহলে অভ্যাস, আগ্রহ, মেজাজ, এগুলো হলো অভ্যন্তরীণ নির্ধারক। তীব্রতা কেন হচ্ছে বাহ্যিক নির্ধারকের মধ্যে তীব্রতা কেন হচ্ছে? আমি এখানে ধরুন কম্পিউটারে আপনাদের পড়াচ্ছি, বাইরে যদি একটা প্রচণ্ড জোরে আওয়াজ হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমার নজরটা বা আমার মনোযোগটা কিন্তু সেই শব্দের দিকে যাবে, মনের মধ্যে ঘুরতে থাকবে যে শব্দটা কিসের হলো, কে শব্দটি করলো, তাহলে কিন্তু মনোযোগ কিন্তু আমার ওদিকে চলে গেছে। ঠিক একই রকমভাবে যদি হঠাৎ করে প্রচণ্ড আলো দেখি তাহলে সেই দিকে আমাদের নজর চলে যাবে, মনোযোগ চলে যাবে। আলোটা কোথা থেকে আসছে, এত ব্রাইট আলোটা,
সেরকম কোনো লেখা হতে পারে, যে কিছু হতে পারে। তাহলে তীব্রতার উপরে নির্ভর করে মনোযোগ। 6 নাম্বার, স্কিনার প্রবর্তিত, এটা 4 নাম্বার হবে, ভুল দিয়েছে নাম্বারটা। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি? আর টাইপ অনুবর্তন। উত্তর হয়ে যাচ্ছে এ। স্কিনারের অনুবর্তনটি হচ্ছে আর টাইপ অনুবর্তন। তাহলে এস টাইপ অনুবর্তনটি কার? প্যাভলভের। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব, প্যাভলভ যে কুকুরের পরীক্ষাটি করেছিল, এস টাইপ অনুবর্তন বলা হয় সেটাকে, আর স্কিনারেরটাকে বলা হচ্ছে আর টাইপ অনুবর্তন। 5 নম্বর প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এখানে কিন্তু কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপ নয় বলেছে। তাহলে কেন্দ্রীয় প্রবণতাগুলো কি কি? মিন, মিডিয়ান, মোড, এই তিনটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই তিনটি বাদ দিয়ে যেটাই থাকবে সেটাই হলো কেন্দ্রীয় প্রবণতা নয়। তাহলে দেখুন, ভূমিষ্ঠক, মধ্যক আর গড়, তার মানে মিন হচ্ছে, মোড হচ্ছে, মিডিয়ান। গাণিতিক গড় হচ্ছে মিন, ভূমিষ্ঠক হচ্ছে মোড, আর মধ্যক বা মধ্যমা সেটা হচ্ছে মিডিয়ান। তাহলে পরিসংখ্যা বহুভুজ কিন্তু কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 6 নম্বর প্রশ্ন, আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলির এফ স্থানে, আবার বলছি, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোন জায়গায়? শ্রেণীর ব্যবধানের নিম্ন সীমায় কিন্তু বসানো হয়, সি নাম্বার উত্তর। হিস্টোগ্রাম বা হিস্টোগ্রাম কিন্তু স্তম্ভ লেখচিত্রের মতো অনেকটা দেখতে। 7 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি? কেন্দ্রীয় প্রবণতাগুলো কি বললাম একটু আগে? মিন, মিডিয়ান, মোড। এই তিনটির মধ্যে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি? দুটি শব্দ আছে, একটি নির্ভরযোগ্য পদ্ধতি, একটি দ্রুতগতির পদ্ধতি। যখন নির্ভরযোগ্য পদ্ধতি আসবে তাহলে সেটি হচ্ছে গড় বা মিন, সি নাম্বার। যখন দ্রুতগতির পদ্ধতি বলবো তখন দ্রুতগতির পদ্ধতি মানে মোড বা ভূমিষ্ঠক। কারণ মোড, ভূমিষ্ঠক আমরা দেখেই ক্যালকুলেশন করতে পারি কোনো রাশিমালার মোড বা ভূমিষ্ঠক কোনটি। আর গড় বের করতে গেলে আমাদের সংখ্যাগুলো যোগ করতে হয়, ভাগ করতে হয়, তাহলে একটু সময় বেশি লাগে। পরবর্তী প্রশ্ন আছে, তাহলে আমরা বুঝতে পারবো এত সোজা কেন ভূমিষ্ঠক বা মোড বার করা এত সোজা কেন। তাহলে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে গড়, আর দ্রুতগতির পদ্ধতি হচ্ছে ভূমিষ্ঠক বা মোড। 8 নাম্বার, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। এই যে একটু আগে বললাম না, আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম হচ্ছে অনেকটা স্তম্ভ লেখচিত্রের মতো, খাড়া খাড়া দাঁড়িয়ে আছে স্তম্ভ। হিস্টোগ্রাম বা আয়তলেখের যেটা হলো অঙ্কনটা, সেটা হচ্ছে একটার সঙ্গে একটা স্তম্ভ লেগে থাকে, কিন্তু স্তম্ভ লেখচিত্রে কিন্তু একটা স্তম্ভের সঙ্গে আরেকটা স্তম্ভ গ্যাপ থাকে। আর রৈখিক চিত্র বলতে কোনোটা সোজা উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, আবার উঠলো, নিচের দিকে নামলো, এটা হচ্ছে রৈখিক লেখচিত্র। নেক্সট প্রশ্ন 9 নাম্বার, পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? পরিবর্তন রাশিকে বলা হচ্ছে চল। উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 10 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনে বলা হয়েছে? আমরা কোঠারি কমিশনে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা পেয়েছি, তাহলে উত্তর এ নাম্বার হয়ে যাচ্ছে। 11 নাম্বার, সিআরসি এর পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড, বানানটা দেখে নেবেন। উত্তর হচ্ছে বি নাম্বার, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 12 নাম্বার, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অক্টেভ ব্যান্ডের সাহায্যে বধিরতা বা বধিরত্ব মাপা হয়। উত্তর হচ্ছে ডি নাম্বার। দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম, কোন কমিশনে বলেছে? বি নাম্বার, কোঠারি কমিশনে এটি কিন্তু আমরা পেয়েছি। 14 নাম্বার, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? সম্পাদক বলেছে, সেহেতু উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, ডক্টর অনাথ নাথ বসু। সভাপতি হলে লক্ষণ স্বামী মুদালিয়া, কিন্তু সম্পাদক হচ্ছে অনাথনাথ বসু। 5 নাম্বার, ইএফএ এর ফুল ফর্মটি কি বা পুরো কথাটি কি? ইএফএ, এডুকেশন ফর অল, এডুকেশন ফর অল। উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 16 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? কম্পিউটার দুই ধরনের যন্ত্র, একটি হলো ইনপুট যন্ত্র, আরেকটি হলো আউটপুট যন্ত্র। ইনপুট যন্ত্রগুলো হচ্ছে মাউস, কিবোর্ড,
স্ক্যানার, এগুলোর মাধ্যমে কম্পিউটারের ভেতরে কিছু ঢোকানো হয়। আউটপুট মানে কম্পিউটারের ভেতর থেকে কোনো কিছু আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে প্রিন্টার, বা সাউন্ড যে আমরা শুনি, কথা শুনি, বক্স, সেগুলো হলো আউটপুট যন্ত্র। বক্স আউটপুট, কিন্তু মাইক হলো ইনপুট। কোনো মাইক দিয়ে যখন আমরা কথা বলি, সেই কথাগুলো কি সেই তারের মাধ্যমে বা ব্লুটুথের মাধ্যমে সেই কম্পিউটারের মধ্যে যাচ্ছে বা মেশিনে যাচ্ছে, তাহলে ওটা ইনপুট হচ্ছে। আউটপুট হচ্ছে কিসের মাধ্যমে? বক্সের মাধ্যমে। তাহলে বোঝা গেল ইনপুট কোনটা, আউটপুট কোনটা। স্ক্যানারে আমরা কি করি? কোনো ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটারের ভেতরে ঢোকাচ্ছি, তাহলে ওটা হলো ইনপুট ডিভাইস। 17 নাম্বার, ভারতীয় সংবিধানের কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? 45 নাম্বার ধারায়। 17 নাম্বার প্রশ্ন, নাম্বারটা যথাসম্ভব ভুল আছে, এটা 18 নাম্বার হতো। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? বিদেশি বলেছে কিনা, ডক্টর জে এম ডাফ, এ নাম্বার উত্তর। নেক্সট 19 নাম্বার, সপ্তপ্রবাহ কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ পেয়েছি আমরা? মুদালিয়া কমিশনে কিন্তু সপ্তপ্রবাহের কথা আমরা পেয়েছি। 20 নাম্বার, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলোর গড় মান কত? এখানে আমি ডি উত্তর দিয়েছি, ডি মানে 9, তাহলে গড় মান 9 বেরোলো কি করে? গড় বের করার নিয়ম, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করার পরে যতগুলো সংখ্যা থাকবে, কটি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিয়ে ভাগ করব। এর যোগফলকে 7 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে নির্ণেয় গড় বা মিন। 21 নাম্বার, কে ঠোঁট নাড়া পদ্ধতি প্রবর্তন করেন? জুয়ান পাবলো বনে বা বিনে? তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার, পাবলো দেওয়া আছে, জুয়ান পাবলো বনে, অনেক সময় বনে দেওয়া থাকে, এখানে যেমন পাবলো দেওয়া আছে, একটু বুঝে নিতে হবে। 22 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে? 1988 সালে, উত্তর এ নাম্বার। 23 নাম্বার প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন কি? কম্পিউটার সহযোগী শিক্ষণ কি? ক্যাল, CAL, ক্যাল। 24 নাম্বার, ডেলার কমিশনের প্রতিবেদনকে কি বলা হয়? লার্নিং দ্য ট্রেজার উইদিন, লার্নিং দ্য ট্রেজার উইদিন। এবার আমরা এসএকিউ টাইপের প্রশ্নগুলো উত্তর করব। এই যে এসএকিউ টাইপের গুলো আছে, আমরা যেভাবে উত্তর করছিলাম লিখে লিখে, আমরা সেইভাবেই আপনাদের কাছে পরিবেশন করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে চলুন 2-1 নাম্বার প্রশ্ন, আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। আমরা দুটো দিয়েছি আপনাদের সুবিধার্থে। আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া, অথবা মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হলো আগ্রহ। মনোযোগের, কোনো কিছুতে মনোযোগী হতে গেলে প্রথমে কিন্তু তার বা সেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহী হতে হবে, নাহলে কিন্তু সেই বিষয়ে আমাদের মনোযোগ আসবে না, এটাই বলা হয়েছে। 2 নাম্বার, ভূমিষ্ঠক বা মোড নির্ণয় সহজ সূত্রটি কি? মোড নির্ণয় সূত্রটি হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 গুণন মিডিয়ান বিয়োগ 2 গুণন মিন, এটা কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে। 2 অথবা, গড়ের মাধ্যমে কি জানা যায়? কেন্দ্রীয় প্রবণতা 3 ধরনের পরিমাপের মধ্যে সবথেকে সহজ ও ব্যবহারযোগ্য পরিমাপ গড়ের মাধ্যমে কোনো একটি রাশি তথ্যমালার বণ্টনের এমন একটি মান সম্পর্কে আমাদের ধারণা হয়, যেটি একই সঙ্গে অনেক মান বা সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য প্রদান করে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে। 3 নাম্বার, অপারেন্ট বলতে কি বোঝো? অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের স্রষ্টা স্কিনারের মতে, যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপক প্রতিক্রিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করে, তাকে বলে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। 3 অথবা, সক্রিয় আচরণ বলতে কি বোঝো? সক্রিয় আচরণ, যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে, তাকে সক্রিয় আচরণ বলা হয়। যেমন স্কিনার বক্সের পরীক্ষায় ইঁদুরের খাদ্য গ্রহণ,
ইঁদুর কিন্তু আগে জানতো না সেই প্লেটের মধ্যে কি আসবে, কি খাদ্য আসবে বা কি আসবে। সে কিন্তু খাদ্য সংগ্রহের তাড়নায় সে কিন্তু বা খাবারের তাড়নায় সে কিন্তু ছোটাছুটি করছিল। তার আচরণটা কিন্তু কোনো উদ্দেশ্য প্রণোদিত ছিল না, মানে ওই খাওয়ারের দানাটা খাওয়ার জন্য কিন্তু সে সুইচটি বা ক্লিভারটি কিন্তু খুঁজতে ছিল না, সে কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিন্তু করছিল দৌড়াদৌড়ি। হঠাৎ করে চাপ পড়ে সেই প্লেটের মধ্যে একটি খাদ্যবস্তু এসে পড়েছিল। 4 নাম্বার, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান কত? মধ্যম মান নির্ণয়ের সূত্রটি আমরা জানি। এই সংখ্যাগুলো যদি উল্টোপাল্টাভাবে থাকে সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো, সাজিয়ে মাঝখানের সংখ্যাটাই হবে নির্ণেয় মধ্যমান বা মিডিয়ান। তাহলে আমি এখানে আপনাদের সুবিধার্থে একটু সাজিয়ে দিয়েছি। দেখুন সাজানোর ফলে কি হয়েছে, মাঝখানে এসেছে 7, 7-এর বাঁদিকে 3টি সংখ্যা, 7-এর ডান দিকে 3টি সংখ্যা, তাহলে 7 আছে মাঝে। তাহলে 7 হচ্ছে এই রাশিমালার মধ্যম মান বা মাঝখানের মান। 5 নাম্বার, বুদ্ধির সংজ্ঞা দাও। বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলে বা অভিযোজন করতে সহায়তা করে ব্যক্তিকে, সেটাই হচ্ছে বুদ্ধি। 5 অথবা শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। 1, শিখন প্রক্রিয়াটি উদ্দেশ্যমুখী ও ক্রমবিকাশমান। 2 নাম্বার হচ্ছে শিখন পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সহায়তা করে। পরিবেশ মানে আমরা যে কোনো ব্যাপারেই যখন আমরা কোনো কিছু শিখবো, এই যে কম্পিউটার নিয়ে আমি আপনাদের ভিডিওটি তৈরি করছি, কম্পিউটারের সারাউন্ডিং যে পরিবেশ আছে এটা সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকতো তাহলে কি আপনাদের এই ভিডিওগুলো আমি পরিবেশন করতে পারতাম না। সেই জন্য শিখন পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজন করতে সাহায্য করে শিখন। 6 নাম্বার, ভারতীয় সংবিধানে 31-1 উপধারায় কি উল্লেখ করা আছে? সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্য এই অজুহাতে শিক্ষার্থীদের প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সে যে ধর্মে, বর্ণে, ভাষাভাষী হোক না কেন সবাইকেই শিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ বা পড়াশোনার সুযোগ দিতে হবে, ভর্তির সুযোগ দিতে হবে। 6 অথবা ভারতীয় সংবিধানে 46 ধারাতে কি উল্লেখ আছে? রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা 46 ধারায় সংবিধানে বলা আছে। 7 1986 সালের শিক্ষানীতিটির নাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এই পুরোটা কিন্তু লিখতে হবে। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 8 শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষা প্রযুক্তিবিদ্যা হলো শিক্ষাক্ষেত্রে শিক্ষণ প্রক্রিয়ার উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম, কৌশল, সহায়ক উপকরণ তৈরি করা ও তার যথাযথ প্রয়োগ ও মূল্যায়ন করার সামগ্রিক কৌশল হচ্ছে শিক্ষা প্রযুক্তি। নেক্সট 9 SSA কথাটির পুরো নাম কি? সর্বশিক্ষা অভিযান। কার্যকরী হয়েছিল 2001 সালে, চালু হয়েছিল 2002 সালে। 10 ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? কলেজীয় শিক্ষা। কলেজীয় শিক্ষা মানে কলেজ এবং ইউনিভার্সিটি দুটোই। যেহেতু ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় এবং কলেজ দুটোর আর্থিক দিকগুলো, কাঠামোগত দিকগুলো সব কিন্তু ইউজিসি দেখে। অথবা 10 অথবা NCERT এর পুরো কথাটি কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গঠিত হয়েছিল 1961 সালে। 11 WWW, 3টি ডাব্লিউ এর পুরো কথাটি কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 1989 খ্রিস্টাব্দে। এটা ছাড়া আমরা কোনো কিছুই কম্পিউটারে ইন্টারনেটে সার্চ করতে পারবো না, এটা ছাড়া। এটা লাগবেই। WWW দিই না আমরা, WWW ডট একটি সাইটের নাম .com বা .in .org যেটাই দিই আমরা, দেই আর না দিই এটা কিন্তু সামনে চলে আসে অটোমেটিক্যালি। এখন HTTP কী কী জানি আসে, সেগুলো কিন্তু এই WWWর অন্তর্গত। আরও অনেক বিষয় আছে, আমিও অনেক কিছু জানি না, জানছি প্রতিনিয়ত।
11 অথবা ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি? যে প্রযুক্তিগত কৌশল ভাষা, বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ভাষা পরীক্ষাগার বলা হয়। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ভাষা পরীক্ষাগার বলা হয়। এখানে শিক্ষার্থীরা অডিও বা অডিও ভিজুয়াল সামগ্রীর অ্যাক্সেস করে, বিদেশি ভাষার মডেল উচ্চারণ শুনে, নিজেদের কণ্ঠস্বর রেকর্ড করে শুনে এবং শোনা, বলা, পড়া, লেখার অনুশীলন করে। সোজাসাপটা কথা, বিদেশি ভাষা শেখার জন্য যাবতীয় যে ব্যবস্থাগুলো করা দরকার, বিদেশি ভাষা শেখার জন্য আমাদের কি করতে হবে, সেই ভাষাগুলো তো শুনতে হবে, তারপর নিজের বলে সেগুলো হলো রেকর্ড করতে হবে, আবার শুনে ঠিক করে পড়ে নিজেকে সেরকমভাবে অভ্যস্ত করতে হবে সেই ভাষায়। সেই জন্য যাবতীয় যে মেশিনারির ব্যবস্থা সব কিছু করা হয়, দেখা হয়, সব কিছু হচ্ছে ভাষা পরীক্ষাগারে বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে। 12 নম্বর, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 খ্রিস্টাব্দে। 12 অথবা বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন? মুদালিয়া কমিশন। 13 নম্বর, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকরী হয়? 2001 সালে কার্যকরী হয় আর চালু হয় 2002 সালে। 14 নম্বর, কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয়? 6টি বিন্দু দিয়ে। 14 অথবা মুখ দিয়ে দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। মৌখিক পদ্ধতি বা অষ্টপঠন সঞ্চালন পদ্ধতি, বা আঙ্গুলের দ্বারা বানান শেখানো স্পর্শ পদ্ধতি, এই দুটো হবে। 15 নম্বর, ট্রেজার উইদিন কথাটির অর্থ কি? ট্রেজার উইদিন কথাটির অর্থ হচ্ছে অন্তর্নিহিত সম্পদ। 16 নম্বর, ই লার্নিং কি? ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুল বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে। এখন যেটা আমরা করছি, যেটা শিখছি, সেটাও কিন্তু এক ধরনের ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং। ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনারা পড়াশোনা করছেন, ইন্টারনেটকে কাজে লাগিয়ে, ডিভাইসকে কাজে লাগিয়ে, সেজন্য এটাকে হচ্ছে ই লার্নিং বলা হচ্ছে। সর্বশেষ 16 অথবা ডিটিপি এর পুরো কথাটি কি? ডেস্কটপ পাবলিশিং। ডেস্কটপ পাবলিশিং এটা শিক্ষা প্রযুক্তিবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত, কম্পিউটার সঙ্গে সম্পর্কযুক্ত। নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটিএ হাই সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে যে এডুকেশনের সেটগুলো আছে তার মধ্যে থেকে এসি 120 নম্বর পেজের এডুকেশন সেটের এমসিকিউ আর এসিকিউ টাইপের শর্ট প্রশ্ন উত্তরগুলো আজকে করব। আর ব্রড প্রশ্ন, স্ট্যাটিস্টিক্সের প্রশ্নগুলো আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখবেন এডুকেশন নোট আর স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান বলে দুটো প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা বড় প্রশ্ন আর স্ট্যাটিস্টিক্সগুলো পেয়ে যাবেন। আর অন্যান্য সেটের ভিডিওগুলোর যে লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অন্যান্য সেটের ভিডিওগুলো সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, কারণ অনেক সময় অ্যান্সার ভুল হয়ে গেলে সেখানে আমরা সঠিক অ্যান্সারটি দিয়ে দিই। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটি দেখে নেবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি 1 নাম্বার এমসিকিউ দিয়ে। পুনরুদ্রেক কথাটির অর্থ কি? স্মরণ করা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 2 নাম্বার, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে দুটি উপাদান হচ্ছে। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব জেনারেল মেন্টাল এবিলিটি এবং স্পেশাল মেন্টাল এবিলিটি, জি ফ্যাক্টর, এস ফ্যাক্টর। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, জি এবং এস। বাংলা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা। উত্তর এ হয়ে যাচ্ছে জি ও এস। জিওএস মানে জি এবং এস। 3 নাম্বার, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। এ কথা কে বলেছেন? প্লেটো। উত্তর এ নাম্বার। 4 নাম্বার, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার, এই বইটি কে লিখেছেন? স্কিনার। উত্তর বি নাম্বার, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার লিখেছেন স্কিনার, বি নাম্বার উত্তর। 5 নাম্বার, সুলতান নামক শিম্পাঞ্জির উপর কে পরীক্ষা করেছেন? কোহলার, বি নাম্বার উত্তর। 6 নাম্বার, শ্রেণী 30 থেকে 39 এ শ্রেণী সীমানা কত? শ্রেণী সীমানা বের করার নিয়ম হচ্ছে, যেটি লোয়ার লিমিট থাকবে তার থেকে 0.5 মাইনাস করতে হয়, আর আপার লিমিট বা উচ্চ সীমার থেকে 0.5 প্লাস করতে হয়।
তাহলে 30 থেকে 0.5 মাইনাস করলে 29.5 হবে, আর 39-এর সঙ্গে 0.5 প্লাস করলে হচ্ছে 39.5। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার, 29.5 থেকে 39.5। 7 নাম্বার, শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে, মধ্যবিন্দু বের করা মানে গড় বের করা, এক কথায় 60 আর 65 প্লাস করে আমরা যদি যেটা অ্যান্সার বাড়াবে সেটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে যে অ্যান্সারটি বেরোবে সেটাই হবে নির্ণেয় মধ্যবিন্দু। তাহলে এখানে হয়ে যাচ্ছে 62.5, উত্তর বি নাম্বার। 8 নাম্বার প্রশ্ন, 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূমিষ্ঠক কত? ভূমিষ্ঠক বা মোড বের করার নিয়ম কি? যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে দেখব যে সংখ্যাটা বেশি বার থাকবে। যেমন দেখুন 12 এখানে 3 বার আছে, 11 একবার, 7 বাদ বাকিগুলো একবার 9 2 বার আছে, 9 2 বার আছে, কিন্তু 12 3 বার আছে। তাহলে 12 3 বার থাকার কারণে 12 বেশি বার আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 12। আর মনে রাখবেন ভূমিষ্ঠক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার দ্রুতগতির পদ্ধতি। কারণ দেখুন আমরা কিন্তু দেখেই উত্তর বের করে ফেললাম, কোনো ক্যালকুলেশন করতে হলো না, তাহলে খুব দ্রুত গতিতে আমরা অ্যান্সার বের করলাম। আর নির্ভরযোগ্য পদ্ধতি যদি আসে তাহলে হবে মিন বা গড়। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার 12। 9 নাম্বার প্রশ্ন, কত সালে ভারতীয় সংশোধনে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? আইন পাস, সংসদে আইন পাস কবে হয়েছে? 2009 সালে 4 আগস্ট, 2009-এর 4 আগস্ট, আর 2010 সালে চালু হয়েছে। প্রথমে দাগ দিতে ভুল হয়ে গেছিলো, 2009 সালের 4 আগস্ট চালু হয়েছিল, সংসদে পাশ হয়েছিল আইনটি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। আর চালু কবে হয়েছিল যদি আসে, শিক্ষার অধিকার আইনটি কবে চালু হয়, তাহলে 2010 সাল। 10 নাম্বার প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি, উত্তর হচ্ছে বি নাম্বার। 11 নাম্বার প্রশ্ন, ত্রিভাষা সূত্র কোন কমিশনে প্রথম সুপারিশ করে? ত্রিভাষা সূত্র কিন্তু আমরা কোঠারি কমিশনে পেয়েছি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনেও আমরা পেয়েছিলাম, কিন্তু আমি বইয়ে উত্তর দেখলাম কোঠারি কমিশন লেখা আছে, সেই জন্য আমরা সি নাম্বার উত্তরটি দিয়েছি। 12 নাম্বার, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? বহুমুখী বিদ্যালয় মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন আমরা পেয়েছি, তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। 13 নাম্বার, কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ কি? কাসাদাই বাম্বিনী কথাটার অর্থ হচ্ছে শিশু নিকেতন, উত্তর হচ্ছে এ নাম্বার। ভালো করে দেখবেন, শিশু নিকেতন আছে, শিশু আশ্রম, শিশু মন্দির, শিশু উদ্যান আছে, এগুলো নয়, শিশু নিকেতন হবে উত্তর, এ নাম্বার। 14 নাম্বার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি যেহেতু বলেছে সেহেতু উত্তর হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। 15 নাম্বার, তারাচাঁদ কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে, তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। 16 নাম্বার প্রশ্ন, মুক্ত শিক্ষা কি? মুক্ত শিক্ষা বা মুক্ত বিদ্যালয়ের কথা যদি হয়, আমি মুক্ত শিক্ষা বলতে মুক্ত বিদ্যালয় ধরছি, বা ডিস্টেন্স এডুকেশন মুক্ত বিদ্যালয় এগুলো ধরছি, তাহলে হলো প্রথা বহির্ভূত শিক্ষা হবে। কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে আমরা চলার পথে টিভি দেখতে দেখতে, কথা বলতে বলতে, গল্প করতে করতে যদি যে জিনিসগুলো শিখি অনিয়ন্ত্রিতভাবে, যখন তখন শিখি, সেটা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। আমি মুক্ত শিক্ষা বলতে ডিস্টেন্স এডুকেশন বা মুক্ত বিদ্যালয়ের যে শিক্ষা সেই শিক্ষাগুলোকে ধরছি, সেটি যদি ধরে নিই তাহলে হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা, এটা মাথায় রাখবেন। 7 নাম্বার, টাস্ক ফোর্স সুপারিশটি কোথায় আমরা পেয়েছি? কোঠারি কমিশনে পেয়েছি, উত্তর হচ্ছে এ নাম্বার। নেক্সট হচ্ছে 18 নাম্বার, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য, উত্তর হচ্ছে এ নাম্বার। মেন্টাল ম্যাপটা হচ্ছে ক্লাসরুমের চেয়ার টেবিল, শিক্ষকরা কোথায় বসবে, ছাত্রছাত্রীদের চেয়ার টেবিলগুলো কিভাবে সাজানো থাকবে, তার একটি ছবি যাতে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাথায় থাকে, সেটাই হচ্ছে মেন্টাল ম্যাপ। তাহলে কি হবে, তারা অনায়াসে ক্লাসরুমে ঢুকতে পারবে, বের হতে পারবে, কোথায় বসার জায়গা আছে, কোথায় শিক্ষকের জায়গা আছে, এগুলো তারা বুঝতে পারবে। নেক্সট 19 নাম্বার, ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি হচ্ছে শিক্ষা আন্দোলনের। এখানে ভারত ছাড়ো আন্দোলন, সর্বশিক্ষা অভিযান, ভাষা আন্দোলন দিয়েছে, চিপকো আন্দোলন দিয়েছে। সর্বশিক্ষা অভিযানে এটা ঠিক হবে না, কারণ আমি অনেকগুলো বই ঘেটে দেখলাম সেখানে শিক্ষা আন্দোলন আছে, তাহলে আমি এখানে অপশনগুলো ভুল ধরে নিতে পারি।
আহ, স্বাধীন ভারতে কিন্তু শিক্ষা আন্দোলনই কিন্তু হয়েছিল ইচ ওয়ান টিচ ওয়ান। পরাধীন ভারতে কোথাও কোথাও আমি ভারত ছাড়ো আন্দোলনের সময় দেখলাম, কিন্তু এগুলো কিন্তু ঠিক নয়। বড় কথা শিক্ষা সংক্রান্ত কিন্তু এটি। তাহলে শিক্ষা সংক্রান্ত হলে সর্বশিক্ষা অভিযান হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষা আন্দোলন শুধু। শিক্ষা আন্দোলনে বিভিন্ন শিক্ষা আন্দোলনেই আমরা কিন্তু ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি পেয়েছি। সেই জন্য সঠিক অ্যান্সারটি হবে শিক্ষা আন্দোলনের স্লোগান ছিল এটা। এখানে অপশনগুলো কিন্তু ভুল দেওয়া আছে। 20 নাম্বার, ডেলার কমিশনের প্রতিবেদনটি কি ছিল? লার্নিং দ্য ট্রেজার উইদিন। লার্নিং দ্য ট্রেজার উইদিন, উত্তর বি নাম্বার। 21 নাম্বার, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ, উক্তিটি কে করেছেন? উক্তিটি অ্যারিস্টটল করেছিলেন, উত্তর হচ্ছে ডি নাম্বার। 22 নাম্বার প্রশ্ন, প্রদত্ত কোনটি সফটওয়্যার? এখানে কিবোর্ড, প্রজেক্টর, প্রিন্টার এগুলো কিন্তু সবই কিন্তু হার্ডওয়্যারের অংশ। সিমুলেশন প্রোগ্রামটা কি আমি জানি না, কিন্তু প্রোগ্রাম রিলেটেড যদি কোনো কিছু আসে, সেই যতই প্রোগ্রাম হোক না কেন সব প্রোগ্রামই কিন্তু এক রকমের সফটওয়্যার। সেই জন্য আমি প্রোগ্রাম অপশনটি দেখালাম। সিমুলেশন প্রোগ্রামটা কি আমি জানি না, কিন্তু যেহেতু প্রোগ্রাম আছে সেহেতু আমি উত্তর দিয়েছি সি নাম্বার। আর মনে রাখবেন কিবোর্ড, প্রজেক্টর, প্রিন্টার এগুলো হার্ডওয়্যার, কিন্তু এই হার্ডওয়্যারকে চালানোর জন্য কিন্তু সফটওয়্যারের প্রয়োজন হয়। হ্যাঁ, একা একা কিন্তু এগুলো চলতে পারবে না, সেই জন্য সি নাম্বার উত্তর দিয়েছি, সিমুলেশন প্রোগ্রাম। 23 নাম্বার প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? স্বাধীন ভারত বলেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, আমরা যে নামই জানি না কেন সেটি। কত সালে? 1948 খ্রিস্টাব্দে। 24 নাম্বার প্রশ্ন, মস্তিষ্কে ঝড় ব্রেন স্ট্রোম এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে কোথায়? নবোদয় বিদ্যালয়। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। এখানে এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো শেষ হচ্ছে, এখন এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো এখানে যেগুলো দেওয়া আছে আমরা যেভাবে লিখে লিখে করছিলাম সেইভাবেই আমরা দিয়েছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আপনাদের কাছে অনুরোধ, আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি এসিকিউ টাইপের প্রশ্নগুলো। 2-1 নাম্বার, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। কারণ শিখন কি হয়? আমাদের শিখতে হয়, অনুশীলনের উপরে নির্ভর করে। আমরা যতবার যত ধরনের অনুশীলন করব তত জিনিস আমরা শিখব। আর পরিণমন কিন্তু একাকী জীবনব্যাপী কিন্তু হতে থাকে। জীবনব্যাপী বলতে স্বাভাবিকভাবে কিন্তু হতে থাকে তার সময় মতো। 2 নাম্বার, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে। প্রচেষ্টা ও ভুলের কৌশল হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। থর্নডাইক বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন। 2 অথবা, স্কিনার কোন দুটি শ্রেণীর আচরণের কথা বলেছেন? রেসপন্ডেন্ট আচরণ এবং অপারেন্ট আচরণ। 3 নাম্বার প্রশ্ন, এনসিটিই এর পুরো নাম লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন। পিওএ অথবা পিও এর পুরো নাম কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। এটা হলো 1992। 4 নাম্বার, শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের একটি প্রয়োগ লেখো। দুটো দিয়েছি। এই তত্ত্বে শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে প্রতিটি শিক্ষার্থীকে আগ্রহী করে তোলার জন্য শ্রেণীকক্ষে পুনঃসংযোগ কার্যকরী ভূমিকা গ্রহণ করে। 5 নাম্বার, গড়ের দুটি ব্যবহারে দেখো, গড় বা মিন। 1 নাম্বার, যখন কোনো বন্টনের নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয় তখন গড় ব্যবহার করা হয়। 2 নাম্বার হচ্ছে দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে গড় ব্যবহার করা হয়ে থাকে। 5 অথবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 3টি ভাগে ভাগ করা যায়, মিন, মিডিয়ান, মোড। এটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। গড়, মধ্যমান, ভূমিষ্ঠক বাংলায়। 6 নাম্বার, ভারতে প্রথম জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় কার নেতৃত্বে? শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে 1959 খ্রিস্টাব্দে। 7 নাম্বার, কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি? মুদেলিয়া কমিশনের প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীর উন্নয়ন সম্পর্কে যে বিবরণীপত্র লেখা হতো তাকে সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সর্বাত্মক পরিচয়পত্র বলা হয়। এটি হলো যত স্টুডেন্ট আছে তার প্রত্যেকটি ব্যক্তিভেদে একটি কিউমুলেটিভ রেকর্ড কার্ড থাকে। তার প্রোগ্রেস কেমন, তার কোনটা সমস্যা আছে, তার প্লাস পয়েন্ট কী আছে, পড়াশোনায় কেমন, খেলাধুলায় কেমন, অন্যান্য জিনিস রিলেটেড কেমন, সব কিছু বিবরণপত্র কিন্তু এই সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ডে লেখা থাকে। এখন ব্যবহার নেই, কিন্তু অনেক জায়গায় কিন্তু হয়। অথবা 7 অথবা, সিএবিই ক্যাভ এর পুরো কথাটি কি?
সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, ক্যাব কিন্তু একটি কেন্দ্রীয় সংস্থা, সেন্ট্রালের সংস্থা। ক্যাবের আরেকটি ফর্ম আছে স্যাব, SABE, ওটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 8 নম্বর, বুনিয়াদী শিক্ষার প্রবক্তাকে গান্ধীজি। 8 অথবা ক্রেশ কি? ক্রেশ হলো প্রাক প্রাথমিক শিক্ষার একটি প্রতিষ্ঠান। এখানে সাধারণত জন্মের পর থেকে 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয়। বিশেষ করে শহরাঞ্চলে যাদের মা বাবা দুজনই চাকরি করে, তাদের বাচ্চা কাচ্চা মানুষ করার সময় হয় না দিনের বেলায়, তারা কি করে, বাচ্চাকে সকালবেলা খাইয়ে দেয়, ক্রেশ নামক প্রতিষ্ঠানে তারা দিয়ে যায়। এই প্রতিষ্ঠানে যারা আছে তারা বাচ্চাটির সব কিছু দায়িত্ব নেয়, খাওয়া দাওয়ার থেকে, খেলাধুলার থেকে, ঘুম পাড়ানোর থেকে, পরিচর্যা করার থেকে যাবতীয় দায়িত্ব নেয়। আবার বিকালে যখন মা বাবারা ফেরে তখন ক্রেশ থেকে বাচ্চাদের নিয়ে ফেরে। সপ্তাহে 5 দিন কিন্তু এই ক্রেশটাতে বাচ্চা কাচ্চারা মানুষ হয়। বিশেষ করে শহরাঞ্চলে, ব্যস্ত শহরে এই জিনিসটি হয়ে থাকে, যাদের লোক নেই দেখাশোনা করার জন্য। 9 নম্বর, রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে? 1990 খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটি গঠিত হয়েছে। 10 নম্বর, ওষ্ঠ্যপঠন কি? ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়াকে ওষ্ঠ্যপঠন বলে। যে কানে শুনতে পারে না বা বলতে পারে না কিছু, যে কানে শুনতে পারে না জন্মগতভাবে, সে কিন্তু বলতেও পারবে না, কারণ আমরা কিন্তু ভাষা শিখি কিন্তু শুনে শুনে। সেজন্য তাদের জন্য যে শিক্ষা পদ্ধতি সেটা হচ্ছে ঠোঁট নাড়াচাড়া দেখে বক্তার মনের ভাব বুঝে নেওয়ারকেই ওষ্ঠ্যপঠন বলে। অথবা 10 অথবা, এখানে কিন্তু 10, 11, 12 এখানে যত সম্ভব একটু নাম্বারিংয়ে ভুল ছিল আপনাদের টেস্ট পেপারে, আমি একটু সাজিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন প্রশ্নগুলো ঠিকঠাকভাবে। 10 অথবা, মুক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। কেন আমরা তাদের শেখাবো? মুক ও বধির শিশুদের সামাজিক বিকাশ উন্নতি সাধন করতে হলে এদের শিক্ষার মানে সামাজিক বিকাশ সাধন করার জন্য আমরা এদের শিক্ষা দিয়ে থাকি। 11 নম্বর, একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য। একটি বলেছে, দুটো দিয়েছি। 1 নম্বর হচ্ছে, এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে সহমত, সহযোগিতা, সহাবস্থান প্রভৃতির মানসিকতা গড়ে তোলা সম্ভব হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, শিক্ষার্থীর মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করা যায় এই শিক্ষার মাধ্যমে। আপনাদের যেটা পছন্দ সেটাই লিখবেন। 11 অথবা, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো? মানুষ হওয়ার শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝায় যার মাধ্যমে মানুষের মধ্যে বিবেক, মনুষ্যত্ব, নৈতিকতা, মূল্যবোধ প্রভৃতি গুণের বিকাশ ঘটে। 12 নম্বর প্রশ্ন, CPU এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU। 12 অথবা, DTP এর পুরো নামটি কি? ডেস্কটপ পাবলিশিং। ডেস্কটপ পাবলিশিং। 13 নম্বর, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো। 2 নম্বর, সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা। 14 নম্বর, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা কে ছিলেন? জ্যাক ডেলর। ডেলর কমিশনে 4 পিলার অফ লার্নিং, সেখানে আমরা 4টি স্তম্ভের কথা পেয়েছি। জানার জন্য শিক্ষা, তারপর কর্মের জন্য শিক্ষা, আরও 2টো শিক্ষার কথা জেনেছি। আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে জানান, দেখি কে সঠিক উত্তর দিতে পারে তাড়াতাড়ি। অথবা, ঢাকা সম্মেলনের মূল বিষয়টি কি ছিল? সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল, সংক্ষেপে EFA। এটা কিন্তু ফুল ফর্মেও আসে। EFA এর ফুল ফর্ম কি? এডুকেশন ফর অল। 15 নম্বর, থর্নডাইকের প্রধান 3টি সূত্র কি কি? প্রস্তুতির সূত্র, অনুশীলনী সূত্র, ফল লাভের সূত্র। থর্নডাইকের কিন্তু 8টি সূত্র ছিল, মুখ্য হলো 3টি আর 5টি হলো গৌণ। 15 অথবা, থর্নডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি কি? শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয়। পাজল বক্স কি? 16 নম্বর, মনোবিদ থর্নডাইক তার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করে বাক্স তৈরি করেন, যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স। অথবা, এবং সর্বশেষ প্রশ্ন, এস টাইপ অনুবর্তন কি? একটি জানা বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই জাতীয় প্রাচীন অনুবর্তনে স্কিনার নতুন নাম দিয়েছেন এস টাইপ অনুবর্তন। এখানে এস বলতে উদ্দীপককে বোঝানো হয়েছে। নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে
স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে যে এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম তার মধ্যে আজকে আমরা সলভ করব এসি 140 140 পেজের যে এডুকেশনের শর্ট প্রশ্নগুলো আছে, এমসিকিউ এসিকিউ, আমরা সব সলভ করব যেভাবে করে আসছিলাম। অন্যান্য সেটের ভিডিওগুলো অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ভিডিও যেগুলো তৈরি করছি সব পিডিএফ আমরা দিয়ে দেবো কিছুদিন পর, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ওয়াইজ, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। এবং যে ব্রড প্রশ্নগুলো স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো আছে ইতিপূর্বে আমরা সেগুলো তৈরি করেছি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন এডুকেশন নোট এবং স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান বলে দুটো প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো নোটস এবং স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো দেখে নিতে পারবেন। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি, বারবার করছি, আপনারা অনেকে করছেন অনেকে করছেন না, অনুরোধ মানছেন, অনুরোধ করছি, ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লাগে, কষ্ট হয়। আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি এমসিকিউ প্রশ্ন দিয়ে। 1 নম্বর প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠা হয়েছে? দ্বি উপাদান তত্ত্ব কার দেওয়া? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এস, জি এবং এস, স্পেশাল মেন্টাল এবিলিটি এবং জেনারেল মেন্টাল এবিলিটি, সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা। এটি কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত? সি নাম্বার উত্তর, রাজতন্ত্রবাদ এই মতবাদের উপরে প্রতিষ্ঠিত। সি নাম্বার উত্তর হচ্ছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন, এই উক্তিটি কে করেছেন? এ নাম্বার উত্তর, স্কিনার। 3 নম্বর প্রশ্ন, গ্যাগনের মতে সর্বোচ্চ পর্যায়ের শিখনের নাম কি? সর্বোচ্চ পর্যায়ে কাঠিন্যতার দিক থেকে সব থেকে কঠিন বেশি। গ্যাগনের যে 8 প্রকার শিখন আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে সমস্যা সমাধানের শিখন, 8 নম্বর স্তরটা। তাহলে উত্তর হয়েছে ডি নাম্বার। প্রথম স্তর কোনটি? সংকেত শিখন বা সংকেতমূলক শিখন। যদি প্রথম স্তর আসতো বা সর্বনিম্ন স্তর আসতো বা কাঠিন্যতার দিক থেকে সব থেকে সোজা বা 1 নাম্বার স্তর, সেটি হচ্ছে সংকেত শিখন, আর সর্বোচ্চ হচ্ছে সমস্যা সমাধানের শিখন। এখানে উত্তর হচ্ছে ডি নাম্বার। 4 নাম্বার, থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছে? থর্নডাইকের টোটাল হলো 8টি সূত্র, তার মধ্যে মুখ্য হলো 3টি, গৌণ হলো 5টি। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 3টি, বি নাম্বার উত্তর। যদি গৌণ আসতো তাহলে 5টি উত্তর আসতো, উত্তর এ হতো। এখানে যেহেতু মুখ্য বলেছে সেহেতু 3টি হচ্ছে, টোটাল হলো 5টি। 3টি হলো মুখ্য আর 5টি হলো গৌণ। 5 নাম্বার, রিএনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? কোথায় পেয়েছি? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, স্কিনারের ইঁদুরের পরীক্ষায় আমরা পেয়েছি, উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সামান্যীকরণ ঘটে ড্যাশ তত্ত্বে, প্যাভলোভের তত্ত্বে আমরা পেয়েছি এই ঘটনাটি, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 6 নাম্বার, বুদ্ধিমত্তা হলো গুণগত তথ্য। বুদ্ধিমত্তা সেইভাবে কিন্তু মাপা যায় না, তার বৈশিষ্ট্য দেখে, তার চারিত্রিক গুণাবলী দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তার বুদ্ধিমত্তাটা কত ভালো না খারাপ। যদি বয়স আসতো, মানে গণনা করা যায়, কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, সেটা হলো পরিমাণগত। যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে কোনো একটি স্থানের ডিস্টেন্স, এটা হলো পরিমাণগত। কারো বয়স পরিমাণগত, হ্যাঁ, কেমন দেখতে, কোনো ব্যক্তি কেমন দেখতে, এটা কিন্তু পরিমাণগত নয়, এটা হলো গুণগত তথ্য। তেমনি বুদ্ধিমত্তাও গুণগত তথ্য। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 8 নাম্বার প্রশ্ন, শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়? শ্রেণী ব্যবধানের ইংরেজিটা হলো ইন্টারভেল। তাহলে ইন্টারভেলের আই, ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। শ্রেণীর ব্যবধানের ইংরেজি হচ্ছে ইন্টারভেল, ব্যবধানের ইংরেজি ইন্টারভেল, সেই জন্য ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়, বি নাম্বার উত্তর। অনেক সময় বড় হাতের আইও থাকতে পারে, কিন্তু অঙ্কে কিন্তু ছোট হাতের আই ইউজ করা হয়, ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের কোনো কারণে বড় হাতের আই থাকলে আইও দেবেন। যদি দুটোই থাকে, বড় হাতের আই ছোট হাতের আই, তাহলে ছোট হাতের আই দেবেন, ছোট অক্ষর দেবেন। তাহলে এখানে উত্তর হয়েছে বি নাম্বার। 9 নাম্বার, পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতের সমষ্টি, নম্বরের সমষ্টি হচ্ছে 615। তা 15 জন ব্যক্তি সব মিলে যদি 615 নাম্বার পায়, তাহলে একজন কত পাবে? তার মানে গড় কত? তাহলে হচ্ছে 41। আমরা 615কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে উত্তর পেয়ে যাব
তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার, 41 হচ্ছে। আশা রাখছি বোঝা গেছে। 15 জন মিলে পেয়েছে 615, তাহলে একজন কত পেয়েছে? 15 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, তাহলে 41। উত্তর হচ্ছে এখানে বি নাম্বার। নেক্সট 10 নাম্বার, ভারতীয় সংবিধান কবে চালু হয়? ভারতীয় সংবিধান চালুর ডেট জানতে চাওয়া হয়েছে এখানে। 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছে ভারতের সংবিধান। 11 নাম্বার, তার এখানে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। 11 নাম্বার প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয়, কেন্দ্রীয় বা সেন্ট্রাল যে লিস্ট আছে, সেন্ট্রাল লিস্টে, শুধু সেন্ট্রাল লিস্টের কথা বলা হচ্ছে, যৌথ লিস্ট নয় বা রাজ্য লিস্ট নয়, শুধু রাজ্য লিস্ট নয়, এখানে শুধু সেন্ট্রালদের তালিকা। কেন্দ্রের তালিকায় শিক্ষা বিষয়ে কয়টি ভাগ আছে, কয়টি আছে অংশ? 60টি আছে। 60টি বিষয় আমরা পেয়েছি, তাহলে উত্তর ডি নাম্বার। 12 নাম্বার, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, সংক্ষেপে NCRHE, কবে গঠিত হয়? 1956 সালে, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, সংক্ষেপে NCRHE, 1956। 13 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণা গড়ে উঠেছে কখন, কোথা থেকে, কার অনুপ্রেরণায়, কোন কলেজের অনুপ্রেরণায়? গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটা গড়ে উঠেছে ডেনমার্কের জনতা কলেজের অনুপ্রেরণায়, তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। 14 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কিন্তু সভাপতি নয়, সম্পাদক চেয়েছে। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের সম্পাদক ছিল ডক্টর অনাথ নাথ বসু। সভাপতি হলে হতো ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, কিন্তু এখানে সম্পাদক চেয়েছে। 15 নম্বর প্রশ্ন, মুদালিয়া কমিশন তার সদস্য সংখ্যা কতজন ছিল? টোটাল সদস্যর কথা বলা হয়েছে। মুদালিয়া কমিশনের টোটাল সদস্য সংখ্যা ছিল 9 জন, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। আমাদের কমেন্ট বক্সে লিখে জানান বিদেশি কয়জন শিক্ষাবিদ মুদালিয়া কমিশনে ছিলেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। 16 নম্বর, কোঠারি কমিশনে ওয়ার্কিং গ্রুপের সংখ্যা কতগুলো ছিল? 60টি, উত্তর এ নাম্বার। 17 নম্বর, কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি কি? কোঠারি কমিশনের শিক্ষা কাঠামোটি ছিল 10+2+3+2, এখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল, আমরা এখানে প্লাস হতো, এখানে সমান সমান ছিল, প্লাস হতো, বাদ বাকিগুলো তো হবেই না। কোঠারি কমিশন 10+2, 10 হলো মাধ্যমিক, 2 হলো উচ্চ মাধ্যমিক, 3 হলো কলেজ, 2 হলো ইউনিভার্সিটি, এই হলো 10+2+3+2 শিক্ষা। নেক্সট 18 নম্বর, উড অ্যাবোর্ড রিপোর্টের ফলে কোন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর এ নাম্বার, পলিটেকনিক কলেজ। উড অ্যাবোর্ড রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয়েছিল পলিটেকনিক কলেজ, উত্তর এ নাম্বার। 19 নম্বর প্রশ্ন, 1986 জাতীয় শিক্ষানীতিতে নীতিতে কতগুলো অংশে ভাগ করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-কে 12টি অংশে বিভক্ত করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। 20 নম্বর প্রশ্ন, ইগনু কত সালে গঠিত হয়? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনু প্রতিষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে, উত্তর এ নাম্বার হয়ে যাচ্ছে। 21 নম্বর প্রশ্ন, মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? এ নাম্বার উত্তর জেপি বনে বা বিনে, বনে বা বিনে অনেক সময় থাকে এইভাবে, তাহলে মৌখিক পদ্ধতির প্রবর্তক হচ্ছে জেপি বনে বা বিনে, এ নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। 22 নম্বর, সুদক্ষ ব্রেল লেখক, সুদক্ষ মানে এক্সপার্ট, এক্সপার্ট ব্রেল লেখক প্রতি মিনিটে ড্যাশ শব্দ লিখতে পারেন, কতগুলো শব্দ লিখতে পারেন? সুদক্ষ ব্রেল লেখক 60টি শব্দ লিখতে পারবে, 60টি শব্দ লিখতে পারবে, উত্তর হচ্ছে বি নাম্বার। 23 নাম্বার, ন্যাশনাল লিটারেসি মিশন কবে গঠিত হয়েছে? গঠনের সালটা দেওয়া আছে, কত তারিখে গঠিত হয়েছে? ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 1988 সালের কোন দিনটিতে? 5ই মে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 24 নম্বর প্রশ্ন, প্রকৃত অর্থে মানব সম্পদ কাকে বলা হচ্ছে? উত্তর বি নাম্বার, উৎপাদনশীল মানুষকেই হলো প্রকৃত অর্থে মানব সম্পদ বলা হয়ে থাকে। তাহলে এমসিকিউ এখানে চলে গেল, এবার আমরা এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা যেভাবে প্রশ্ন উত্তরগুলো করছিলাম, টাইপ করে লিখে আপনাদের দিচ্ছিলাম, সেইভাবেও এবার দেব। 2 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্নর উত্তর সলভ করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। 2-এর 1 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর কোন পুস্তিকায় মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যের কথা বলা হয়েছে? দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো, এখানে কিন্তু আমরা মানুষ হওয়ার শিক্ষার কথা কিন্তু পেয়েছি।
দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো 1972। একের অথবা বিবেকানন্দের মধ্যে শিক্ষা কি? ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশই হলো শিক্ষা। তার মানে কি বলছে? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আপনারা ইংরেজিটাও লিখতে পারবেন, বাংলাটাও লিখতে পারবেন, যে যেটা খুশি লিখবেন, কিন্তু নির্ভুল লিখবেন। বাংলাটাই লিখবেন, ইংরেজিটি লিখতে গেলে হয়তো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহৎ প্রকাশই হলো শিক্ষা, এটা বিবেকানন্দ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আপনাদের ইচ্ছা দুটোও লিখতে পারেন, সময় যদি হয় দুটো লিখবেন, না হলে যে কোনো একটি লিখবেন। 2 নাম্বার, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ, এই উক্তিটি কে করেছিলেন? অ্যারিস্টটল। 3 নাম্বার প্রশ্ন, COBOL কোবাল এর পূর্ণ অর্থটি কি? কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার একটা উন্নত মানের ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। 3 অথবা বেসিক BASIC এর পূর্ণ অর্থটি কি? বিগিনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। আমি জানি না পার্সোনালি এটা কি করা হয়, কি কোড। এটার হলো ফুল ফর্ম হচ্ছে বিগিনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। আমি কম্পিউটার ইউজ করি ঠিকই, অত তো আমার নলেজ নেই। যাই হোক, যেটা আছে সেটাই আপনারা মুখস্থ করে যাবেন। আর মনে রাখবেন, এই যে ইংরেজিতে আমি লিখে দিচ্ছি, এগুলো আপনারা কিন্তু বাংলা উচ্চারণ করেও লিখতে পারবেন। যেইভাবেই লিখবেন না কেন, স্পেলিং মিস্টেক করবেন না, বানান ভুল করবেন না, সঠিক বানানটা লিখে যাবেন। ইংরেজিতে লিখলেও সঠিকটা লিখবেন, বাংলা উচ্চারণ ইংরেজি উচ্চারণ করে বাংলায় যদি লেখেন, বাংলার উচ্চারণটাও যাতে ঠিকভাবে থাকে, বানানগুলো যাতে ঠিক থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। 4 নাম্বার, র্যাম ও রম এর দুটোর মধ্যে পার্থক্য কি? RAM র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি, আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ, এটা আরেকটা, এটা হলো একটা পার্থক্য, র্যাম আর রম স্থায়ী অস্থায়ী স্মৃতি। আরেকটি পার্থক্য হচ্ছে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যাম এর সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে। আমরা মোবাইল কম্পিউটারে কি করি, যে ছবিগুলো স্টোর করে রাখি, সেভ করে রাখি, মোবাইলে যে সেভ করে রাখি, সেভ কিন্তু আমরা রমের মধ্যে করে রাখি। আর র্যাম হচ্ছে কম্পিউটার বা মোবাইলটি চালানোর জন্য প্রাথমিক মেমোরি। 5 নাম্বার, প্রবাহমান শিক্ষা কি? প্রবাহমান শিক্ষা হলো একটি বিশেষ শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এটা বয়স্ক শিক্ষার ক্ষেত্রে আমরা পেয়েছি প্রবাহমান শিক্ষা। 5 অথবা 3Rs কি? পঠন লিখন গণিত বা রিডিং রাইটিং অ্যারিথমেটিক। 3Rs হচ্ছে রিডিং রাইটিং অ্যারিথমেটিক, বাংলাতেও লিখতে পারবেন, পঠন লিখন গণিত। 6 নাম্বার, কে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তা সাপেক্ষে সওয়াল করেন? জিরিলামা কার্ডানো, একটু মুখস্থ করে যাবেন। 7 নাম্বার, রামমূর্তি কমিটির রিপোর্টটির কি শিরোনামে প্রকাশিত হয়? রামমূর্তি কমিটিটি ছিল 1990 খ্রিস্টাব্দে, শিরোনামটি ছিল টুয়ার্ডস অ্যান্ড এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি, NEP 1986 এ রিভিউ। ঠিক করে মনে রাখবেন, ইংরেজি যদি না লিখতে পারেন তাহলে ইংরেজি উচ্চারণ করে বাংলাটা লিখবেন সঠিকভাবে। 7 অথবা SCERTর সম্পূর্ণ নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 8 নাম্বার, স্কুল কমপ্লেক্স কি? স্কুল কমপ্লেক্স বা স্কুল গুচ্ছ, যেই নামই আমরা জানি না কেন। কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলা হয় বা স্কুল কমপ্লেক্স বলা হয়। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সমূহ। 9 নাম্বার, কোর পাঠ্যক্রম কি? যে পাঠ্যক্রমে এমন বিষয়বস্তু থাকে যা সমগ্র দেশেই একই পর্যায়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারে তাকে কোর পাঠ্যক্রম বলে। যেমন আমাদের স্বাধীনতার ইতিহাসে কোর পাঠ্যক্রমের অন্তর্গত। 10 নাম্বার, বি কোর্সের কথা কোন কমিশনে বলা হয়েছে? হান্টার কমিশনের সুপারিশের, মানে আমরা হান্টার কমিশনে পেয়েছি। এই বি কোর্সটি কি? মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে যে ব্যবহারিক বা বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে তার নামই হচ্ছে বি কোর্স।
বা তাকে আমরা বি কোর্স নামে চিনি। 11 নম্বর, কত সালে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় রূপ লাভ করে? 1956 খ্রিস্টাব্দে। বইতে লেখা আছে 1956 খ্রিস্টাব্দে, কিন্তু আমি যখন ইন্টারনেট সার্চ করলাম সেখানে আমি 1955 খ্রিস্টাব্দ পেলাম, তবু আমি 1956 খ্রিস্টাব্দ দিলাম বইয়ে যেটা লেখা আছে। 12 নম্বর, আপনারা একটু চেক করে নেবেন ভালো করে 1956 না 1955। বইতে আছে 1956, ইন্টারনেটের সনটা ভুলও হতে পারে। 12 নম্বর, সপ্তপ্রবাহ কি? মুদালিয়া কমিশনের উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে যে 60টি প্রবাহ বা বিভাগের কথা বলা হয়েছে সেগুলোকে একত্রে বলা হচ্ছে সপ্তপ্রবাহ। 13 নম্বর, ইউজিসির প্রধান কাজ কি? ভারতের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার বহনের জন্য যে কমিশনের হাতে অর্থ বন্টনের দায়িত্বভার ন্যস্ত থাকে সেই কমিশনই হচ্ছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নামে পরিচিত। 13 অথবা, সংবিধানে 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশে সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে, এই কথাটা বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, মোট নির্ণয় সূত্রটি কি? মোট বলতে সহজতম সূত্র, মোট বের করার আরও অনেক সূত্র আছে। মোট নির্ণয়ের সহজতম সূত্রটি হচ্ছে মোট ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 15 নম্বর প্রশ্ন, টেট্রাড সমীকরণটি লেখো। টেট্রাড সমীকরণটি একটু মুখস্থ করে নেবেন আপনারা। আর এপি ইন্টু আর বিকিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়ালস টু 0। অথবা, দ্বিউপাদান তত্ত্বটি কি শিরোনামে প্রকাশিত হয়েছিল? জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। 16 নম্বর প্রশ্ন, এস আর বন্ড কি? মনোবিদ থর্নডাইক বলেছেন, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ ঘটলে প্রতিক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ একটি উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সম্পর্ক হলো যখন উদ্দীপক প্রাণীর সামনে আসবে তখন প্রাণী একইভাবে প্রতিক্রিয়া করবে। এই তত্ত্বটিকে বলা হচ্ছে এসআর থিওরি বা এসআর বন্ড থিওরি। আজকে সর্বশেষ প্রশ্ন 16 অথবা, কে কে ডাব্লু স্কুল কি? কে কে ডাব্লু কথাটির অর্থ হলো একটি কে মানে কোহলার, আরেকটি মানে কোফকা, আর ডাব্লু মানে ওয়ার্দাইমার। তাহলে এই তিনজনের নামের প্রথম অক্ষর দিয়ে কে কে ডাব্লু বলা হয়েছে। এরা হলেন গেস্টাল মতবাদের প্রবক্তা। তিনজন মিলে এই মতবাদটি প্রবর্তন করেছিলেন বলে এই মতবাদকে কে কে ডাব্লু স্কুল বলা হয়ে থাকে। নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে যে এডুকেশনের সেটগুলো আছে তার মধ্য থেকে এসসি 151 নম্বর পেজের যে এডুকেশন সেটটি আছে সেখান থেকে যাবতীয় শর্ট প্রশ্ন উত্তর সলভ করব। এসএকিউ এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো, ব্রড প্রশ্ন এবং স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো আমরা প্লে লিস্ট তৈরি করে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে দেখবেন এডুকেশন নোট বা শিক্ষাবিজ্ঞান নোট এবং স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান বলে দুটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনাদের সুবিধা মতো প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবেন। বলে রাখি অন্যান্য যে টেস্ট পেপার সলভের সেটগুলো রেডি করে দিয়েছি আমরা ইতিপূর্বে ইউটিউবে ফেসবুকে, সেগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নেবেন। বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সনে এটি হলো এডুকেশনের এবিটি এর শেষ সেট। আপনাদের নজরে যদি অন্যান্য সেট থাকে আমাদের অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এমসিকিউ দিয়ে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। উত্তর হচ্ছে এ নাম্বার। 2 নাম্বার, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। মনোযোগের অভ্যন্তরীণ উদ্দীপকের কথা বলছে, যেহেতু অভ্যন্তরীণ বলেছে সেই জন্য হচ্ছে মেজাজ। উত্তর হচ্ছে এ নাম্বার। যদি বাহ্যিক উদ্দীপকের কথা বলতো তাহলে হতো আকার, গতিশীলতা, তীব্রতা। প্রশ্নটি যখন আপনারা অ্যান্সার করবেন একটু ভালো করে দেখে নেবেন অভ্যন্তরীণ না বাহ্যিক বলেছে।
2 নাম্বার, গ্যাগনের মতে শিখনের শেষ স্তর কি? গ্যাগনের যে 8 প্রকার শিখনের স্তর বলেছে, সর্বশেষ স্তর এবং সবথেকে কঠিনতম স্তর হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, উত্তর হচ্ছে সি নাম্বার। আর প্রথম স্তর এবং সবথেকে সোজা স্তর হচ্ছে সংকেতমূলক শিখন। যদি এখানে সর্বপ্রথম এবং কাঠিন্যতার দিক থেকে সবথেকে সোজা স্তর আসতো তাহলে হতো সংকেতমূলক শিখন। এই প্রশ্নের জন্য উত্তর হচ্ছে সি নাম্বার, সমস্যা সমাধানমূলক শিখন। 4 নাম্বার, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এই কথাটি কে বলেছেন? প্লেটো বলেছেন, উত্তর হচ্ছে এ নাম্বার। 5 নাম্বার, মানসিক শক্তিতত্ত্বের মধ্যে কোনটি থর্নডাইকের তত্ত্ব? থর্নডাইকের তত্ত্ব হচ্ছে বহু উপাদান তত্ত্ব। বহু উপাদান তত্ত্বে 7 রকম উপাদানের কথা বলেছে, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। আর দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে স্পিয়ারম্যানে। আপনাদের কিন্তু দ্বি উপাদান তত্ত্ব এবং থার্স্টনের বহু উপাদান তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলো হচ্ছে 11 নাম্বার এবং 12 নাম্বার ধারা, উত্তর বি নাম্বার। এখানে কিন্তু রাজ্য তালিকার কথা বলেছে, কেন্দ্রীয় তালিকাও কিন্তু আলাদা আছে, 3টি তালিকা আছে। রাজ্য তালিকা আলাদাভাবে, কেন্দ্রীয় তালিকা আলাদাভাবে এবং যৌথ তালিকা, রাজ্য এবং কেন্দ্র তালিকা। ভালো করে প্রশ্নটি পড়ে তারপর উত্তরটি করবেন। তাহলে রাজ্য তালিকায় 11 ও 12 নাম্বার ধারার কথা, ধারাতে শিক্ষার কথা আমরা পেয়েছি, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। 7 নাম্বার, 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কোরগুলোর মোট কি? মোট বা ভূমিষ্ঠক কি? আপনারা হয়তো জানেন ভূমিষ্ঠক বা মোট নির্ণয়ের সূত্রটি কি অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে। এইভাবে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটা বেশিবার রিপিট হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট। তাহলে দেখুন এখানে 8 কিন্তু 3বার রিপিট হয়েছে আর 10 কিন্তু 2বার রিপিট হয়েছে, তাহলে 8 যেহেতু 3বার রিপিট হয়েছে সেহেতু 8 হয়ে যাচ্ছে এই রাশিমালার মোট বা ভূমিষ্ঠক, উত্তর হচ্ছে ডি নাম্বার। 8 নাম্বার প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম। প্রাক প্রাথমিক শিক্ষালয়, এখানে যতগুলো শিক্ষালয় আছে মন্তেশ্বরী স্কুল হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষালয় শুধুমাত্র এখানে, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। মন্তেশ্বরী স্কুল একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়, প্রি স্কুল যেটাকে বলা হচ্ছে। 9 নাম্বার, 1986 সালের জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? সাম্যের জন্য শিক্ষা, জাতীয় শিক্ষানীতি 1986-এ চতুর্থ অংশে বলা হয়েছে সাম্যের জন্য শিক্ষা, তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। 10 নাম্বার, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? সপ্তপ্রবাহের কথা মুদালিয়া কমিশন, যেটাকে আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন নামেও চিনি, সেখানে কিন্তু আমরা সপ্তপ্রবাহের কথা পেয়েছি, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার, মুদালিয়া কমিশন। আপনারা ভালোভাবে কিন্তু অন্যান্য নামগুলোও মনে রাখবেন, যে অন্যান্য নামেও কিন্তু প্রশ্ন আসতে পারে। 11 নম্বর, ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? ভারতীয় শিক্ষা কমিশন মানে কোন কমিশন? কোঠারি কমিশন। কোঠারি কমিশন গঠন হয়েছে 1964 খ্রিস্টাব্দে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। এবং কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন তার রিপোর্টটি পেশ করেছিল কত সালে? 1966। এটা মনে রাখবেন, দুইভাবেই প্রশ্ন আসতে পারে। 12 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কোন সংস্থা? উত্তর এ নাম্বার, NCERT। 13 নাম্বার, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য, মানে সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মাঝখানে থাকে যে সংখ্যার যে গ্যাপটা থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারভেল বা প্রসার বা ব্যবধান, যেটাই আমরা বলি না কেন, ইন্টারভেল, প্রসার, ব্যবধান, যে নামেই আসুক না কেন আপনাদের কিন্তু উত্তরটি ঠিক করতে হবে। 3টি নামই মনে রাখতে হবে, প্রসার বা ইন্টারভেল, যেটা হলো আই, ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়, আর কি বললাম, ব্যবধান। 3টি নামেও আসতে পারে। 14 নাম্বার, ইউজিসির প্রতিষ্ঠা কবে হয়? এখানে দ্বিমত থাকতে পারে, ইউজিসির কয়েকটি সন পাই আমরা। ইউজিসি অ্যাকচুয়ালি কাজ শুরু করেছিল স্বাধীনতার পূর্বে, 1945 খ্রিস্টাব্দে ইউজিসি কাজ শুরু করেছে। এখানে বিভিন্ন বই বিভিন্ন থাকতে পারে। কয়েকটা জিনিস চিন্তা করুন, ইউজিসি স্বাধীন ভারতের কথা যদি আমি চিন্তা করি, ইউজিসি প্রথম সবার সামনে আসে বা প্রস্তাবনার মাধ্যমে ইউজিসি সবার সামনে আসে হলো 1953 খ্রিস্টাব্দে, এবং 1956 খ্রিস্টাব্দে ইউজিসি অ্যাক্ট পাশ করে ইউজিসি তার কার্যকলাপ শুরু করে দেয়। এই প্রশ্নটি একটু দ্বিমত থাকতে পারে, অনেক বইয়ে 1953 আছে, কোনো বই 1956 আছে,
কিন্তু অরিজিনাল ইউজিসি কাজ শুরু করে বা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু স্বাধীনতার পূর্বে 1945 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি আপনারা একটু ভালো করে বইয়ের মধ্যে দেখবেন। 1953 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর ইউজিসি অ্যাক্ট হয়ে কাজ শুরু হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। এটা একটু আপনারা কনফার্ম করে নেবেন প্রশ্ন উত্তরটি। 15 নম্বর প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি? স্কিনার যে সক্রিয় অনুবর্তন দিয়েছিল সেটা হলো আর টাইপ অনুবর্তন, আর এস টাইপ অনুবর্তনটি কার? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বে। প্যাভলভ কুকুর নিয়ে পরীক্ষা করেছে আর স্কিনার পরীক্ষা করেছে ইঁদুর নিয়ে। তাহলে এখানে কিন্তু উত্তর হচ্ছে আর টাইপ। সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং থিওরি হচ্ছে আর টাইপ অনুবর্তন। 16 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের জনককে? সক্রিয় আবার একই রকমই প্রশ্ন চলে আসছে। সি নাম্বার হলো স্কিনার। এই যে উপরেই দেওয়া আছে স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন। এইভাবে কিন্তু প্রশ্ন আপনারা পাবেন না। সক্রিয় অনুবর্তন নিয়ে পরপর দুটো প্রশ্ন একই রকমভাবে এইভাবে কিন্তু পাবেন না আপনারা ফাইনাল পরীক্ষায়। ভালো করে পড়ে আসবেন, এত সোজা আসবে না। সোজাই আসবে ওভারঅল, কিন্তু এইভাবে আসবে না। 16 নম্বর কি বলছে? সক্রিয় অনুবর্তনের জনক হচ্ছে স্কিনার। উত্তর হচ্ছে সি নাম্বার। 17 নম্বর, কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য উপাদান। এখানে কিন্তু নির্ভরযোগ্য বলেছে, সেই জন্য হচ্ছে গড়। সি নাম্বার উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য যদি আসে তাহলেই গড় হবে। কেন্দ্রীয় প্রবণতাগুলো কি? মিন, মিডিয়ান, মোড, তিনটা। এইভাবেও কিন্তু শর্ট প্রশ্ন আসে যে কেন্দ্রীয় প্রবণতাগুলো কি কি বা কয় ভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়: মিন, মিডিয়ান, মোড। গড়, মধ্যমান, ভূমিষ্ঠক। নির্ভরযোগ্য হচ্ছে গড়। আর কেন্দ্রীয় প্রবণতার দ্রুতগতির পদ্ধতি, দ্রুতগতির পদ্ধতি হচ্ছে ভূমিষ্ঠক বা মোড। কারণ আমরা দ্রুতগতির মাধ্যমে মোড কি করে বার করি? খালি দেখি, যে সংখ্যাটি সব থেকে বেশিরভাগ থাকবে সেই সংখ্যাটাই হবে ভূমিষ্ঠক বা মোড। কিন্তু গড় বার করতে হয়, গড় বার করতে হলে সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ দিয়ে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, একটু বেশি কাজ করতে হয়। সেজন্য নির্ভরযোগ্য হচ্ছে গড় আর দ্রুতগতির পদ্ধতি হচ্ছে ভূমিষ্ঠক বা মোড। 18 নম্বর প্রশ্ন, জ্যাক ডেলার কমিশনে কতজন সদস্য ছিল? 14 জন সদস্য ছিল। সি নাম্বার উত্তর। ডেলার কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয় কবে? প্রকাশিতর কথা বলেছে, প্রকাশিত হয়েছে 1996 সালে। আর ডেলার কমিশন গঠন করা হয়েছিল 1993 খ্রিস্টাব্দে। 1993-তে গঠন আর প্রকাশ হয়েছে 1996। সর্বশিক্ষা অভিযান কার্যকরী কবে হয়? সর্বশিক্ষা অভিযান কার্যকরী বলেছে, যদি কার্যকরী হয় তাহলে 2001 সাল। আর সর্বশিক্ষা অভিযান চালু হয়েছে 2002 সালে। এই প্রশ্নটিও অনেক সময় কনফিউশনাল প্রশ্ন এসে যায়, আপনারা ঠিক করে প্রশ্ন উত্তর করবেন। সর্বশিক্ষা অভিযান গ্রহণ করা হয়েছিল 2001 সালে এবং তা চালু হয়েছে 2002 সালে। এটাও একটু ভালো করে দেখে নেবেন বইতে। 21 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। উত্তর হচ্ছে ডি নাম্বার। অক্টেভ ব্যান্ড যন্ত্র দিয়ে আমরা বধিরত্ব মাপি। 22 নম্বর প্রশ্ন, ব্রেল পদ্ধতি চালু হয় কবে? 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি চালু হয়। ডি নাম্বার উত্তর। লুইস ব্রেল তিনি ব্রেল পদ্ধতি চালু করেছিলেন। লুইস ব্রেল 1829 খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি চালু করেছেন। 23 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত হয়? 1992 সালে। পিওএ সংক্ষেপে, পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 সাল। 24 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? 21শে এপ্রিল। উত্তর হচ্ছে বি নাম্বার। 21শে এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছিল। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো এই অবধি হলো। এবার আমরা এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো উত্তর করব। এই প্রশ্নগুলো আমরা যেভাবে লিখে লিখে করে দিচ্ছিলাম সেইভাবেই আমরা দিচ্ছি। এসিকিউ টাইপের প্রশ্নগুলো শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটি হচ্ছে সর্বশেষ সেট এবিটি এর এডুকেশনের। আর এ বাদেও যদি আপনাদের নজরে কোনো সেট আসে, যতগুলো সেট আছে দেওয়া সূচিপত্রে, তা বাদেও যদি থাকে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তাহলে চলুন শুরু করছি। 2-এর 1 নম্বর প্রশ্ন, মনোযোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর, মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। 2, মনোযোগ পরিবর্তনশীল। আপনাদের আরেকটি কথা, ডেসক্রিপশন বক্সে অন্যান্য সেটের লিঙ্কগুলো পেয়ে যাবেন।
AC20, 69, 103, তারপরে 120, 140 যে সেটগুলো আছে সব আমরা ইতিপূর্বে কিন্তু তৈরি করে দিয়েছি, তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন একই রকমভাবে। একের অথবা বুদ্ধির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নাম্বার, বুদ্ধি হলো এমনই এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। আমরা আরেকটি বৈশিষ্ট্য দিয়েছি, বুদ্ধি এমন একটি মানসিক সামর্থ্য যা যথাসম্ভব অল্প সময়ের মধ্যে সমস্যা সমাধানে সহায়তা করে। 2 নম্বর প্রশ্ন, সহগতি সহগাঙ্ক কাকে বলে? যে সংখ্যামান দ্বারা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির পরিমাপ নির্ণয় করা হয় তাদের সহগতি সহগাঙ্ক বলে। 2 অথবা বুদ্ধির অভিক্ষা কি? বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলোকে বুদ্ধির অভিক্ষা বলে। কার বুদ্ধি কেমন তার জন্য যে কৌশল অবলম্বন করা হয় সেটিকেই বলা হচ্ছে বুদ্ধির অভিক্ষা। 3 নম্বর, থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটো প্রাথমিক ক্ষমতার নাম লেখো। 60টির মধ্যে আমরা দুটো দিয়েছি, এন হচ্ছে সংখ্যা বিষয়ক ক্ষমতা আর ভি হচ্ছে বাচনিক ক্ষমতা, নিউমেরিক্যাল আর ভার্বাল যত সময়। 4 নম্বর, রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? কোনো জানা বস্তুধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলে রেসপন্ডেন্ট। যেমন প্যাভলভের পরীক্ষায় খাদ্যবস্তু দেখে কুকুরের লালাকরণ। কোনো টক জাতীয় জিনিসের নাম দেখলে বা নাম শুনলে যেমন জিভে জল আসে, বা মিষ্টি, যে মিষ্টি পছন্দ করে মিষ্টি দেখলে জিভে জল আসে, ঠিক একই রকম। অথবা 4 অথবা, সক্রিয় আচরণ বলতে কি বোঝো? যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না, যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে তাকে সক্রিয় আচরণ বলে। যেমন স্কিনার বক্সের পরীক্ষায় ইঁদুরের খাদ্য গ্রহণ। 5 নম্বর, কল্পিত গড় কি? কোনো বন্টনের স্কোরকে বা কোনো শ্রেণীর বন্টনের মধ্যবিন্দুকে ইচ্ছা অনুযায়ী গড় হিসেবে নেওয়াকে কল্পিত গড় বলা হয়। 5 অথবা, ভূমিষ্ঠক নির্ণয় সহজ সূত্রটি কি? ভূমিষ্ঠক বা মোট নির্ণয় সহজ সূত্রটি হচ্ছে মোট ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস, এটা কিন্তু বিয়োগ চিহ্ন, 2 ইন্টু মিন, 3 গুণন মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 6 নম্বর, ITI ও IIT এর সম্পূর্ণ নাম কি? ITI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। বানানগুলো সঠিকভাবে কিন্তু লেখার চেষ্টা করবেন। আপনাদের যদি ইংরেজি বানান লিখতে অসুবিধা হয় অবশ্যই ইংরেজি উচ্চারণ করে সঠিক বানান দিয়ে বাংলায় লিখতে পারবেন, কিন্তু সঠিক হতে হবে বাংলা বানানটি। আর বলে রাখি, এই ভিডিওর বা অন্যান্য ভিডিওর পিডিএফগুলো আমরা কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। 6 অথবা, NCERT এর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটি হচ্ছে সম্পূর্ণ নাম। 7 নম্বর, 1986 সালের গঠিত শিক্ষানীতিটির নাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 7 অথবা, শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝানো হয়েছে? নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক সামাজিক সমস্যা, দারিদ্রতা, অবহেলা বিভিন্ন কারণে যদি শিক্ষার্থীরা মাঝপথে পড়াশোনা থামিয়ে দেয় বা স্কুল ছেড়ে দেয়, এর ফলে তাদের কি হচ্ছে, শিক্ষা থেকে তারা দূরে চলে যাচ্ছে, শিক্ষার বাধা আসছে, এদেরকে বলা হচ্ছে বিদ্যালয়চ্যুত বা ড্রপ আউট শিক্ষার্থী। 8 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি কি ছিল? প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়ন করা, প্রয়োজনীয় ক্লাসরুম তৈরি, বসার সুবন্দোবস্ত, শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো ছিল কর্মসূচি, অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি। মোট কথা, প্রাথমিক বিদ্যালয় চালানোর জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মাধ্যমে নেওয়া হয়েছিল। 9 নম্বর, 3Rs বলতে কি বোঝো? রিডিং, রাইটিং, অ্যারিথমেটিককে 3Rs বলে। বাংলাতেও আপনারা লিখতে পারবেন পঠন, লেখন এবং গণিত। 9 অথবা, DIET ডায়েট এর পুরো কথাটি কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আপনারা এইভাবেও বাংলায় লিখতে পারেন অথবা ইংরেজিতেও লিখতে পারেন। ডায়েটটা হচ্ছে DLED বলা হতো, বা প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য এই ডায়েটে ট্রেনিং নিতে হতো। টিচার্স এডুকেশন, এটা একটা সংস্থা।
10 নম্বর, প্রতিবন্ধী কাদের বলে? যে ব্যক্তির কোনো দৈহিক ও মানসিক ত্রুটির জন্য তারা স্বাভাবিক জীবন থেকে ব্যাহত হয় তাকে প্রতিবন্ধী বলা হয়। 11 নম্বর, মুক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। দুটি দিয়েছি। 1, হীনমন্যতাবোধ দূর করে আত্মবিশ্বাস গড়ে তোলা। 2 নম্বর, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা। অথবা আংশিক বধির শিশু কাদের বলা হয়? যেসব শিশু অল্প মাত্রায় শ্রবণ শক্তি আছে তাদের আংশিক বধির বলা হয়। যে কানে কম শোনে বা খুব কম শোনে তাদেরকে বলা হচ্ছে। 12 নম্বর, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি ছিল? পেজ সেটিং স্কুল বা মডেল স্কুল। পেজ সেটিং স্কুল বা মডেল স্কুল। 13 নম্বর, স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকেই স্কুল গুচ্ছ বলা হয়। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ। যেমন প্রাথমিক স্কুল কিন্তু আমাদের শিক্ষার্থীদের বাড়ির থেকে 1 কিলোমিটারের মধ্যে হতে হবে, এটি কিন্তু সরকারি নির্দেশনা আছে। প্রাথমিক স্কুলগুলো 1 কিলোমিটারের মধ্যে হবে, মাধ্যমিক স্কুলগুলো 3 কিলোমিটারের মধ্যে হবে। এইভাবে কিন্তু একটি এলাকায় যাতে এই সব ব্যবস্থাগুলো থাকে সেটাই হচ্ছে স্কুল গুচ্ছ। অথবা শিক্ষাক্ষেত্রে 10+2+3 পরিকাঠামো। প্রশ্নটি এইভাবেও ছিল, আমি প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি কি জানতে চাওয়া হয়েছে এখানে, তা আমি দিয়ে দিয়েছি। তাও শিক্ষাক্ষেত্রে 10+2+3 পরিকাঠামোটি আমরা পেয়েছি জাতীয় শিক্ষানীতি 1986 সাধারণ শিক্ষা কাঠামো বলা হয় এটাকে। 1986 জাতীয় শিক্ষানীতিতে এই কাঠামোটি পেয়েছি, এটাকে সাধারণ শিক্ষা কাঠামো বলা হয় জাতীয় শিক্ষানীতির। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। সংবিধান চালু হয়েছে 1950 খ্রিস্টাব্দে, তার মানে 1960 খ্রিস্টাব্দের মধ্যে এই কার্যকলাপটা সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছিল। আমি যেটা লিখে দিয়েছি এটাই লিখবেন আপনারা। সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। এটাই ছিল সংবিধানের 45 নম্বর ধারা। 14 অথবা ভারতের সংবিধানের 46 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী, বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে 46 নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানের। 15 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? যেহেতু সভাপতির কথা বলা হয়েছে সেই জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার নাম অনুসারে কিন্তু এই কমিশনটিকে রাধাকৃষ্ণন কমিশনও কিন্তু বলা হয়ে থাকে। 15 অথবা SUPW এর পুরো কথাটি কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 16 নম্বর প্রশ্ন, ক্যাব CABE, ক্যাব এর পুরো নাম কি? দ্য সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। এটি আরেকটি ভাবেও আসে স্যাব, SABE। যদি সামনে সির বদলে এস থাকে তাহলে শুধু সেন্ট্রালের জায়গায় স্টেট বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সি থাকলে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এস থাকলে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। 16 অথবা ECCE বলতে কি বোঝো? এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনকে ECCE বলা হয়ে থাকে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সব ভিডিওগুলোই ভালো লেগেছে আশা করি। ভিডিওটি আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।